রিয়া সাজুগুজু করে বারান্দায় পায়চারি করছে বৃষ্টিহীন সময়ের জন্য, আর বিড়বিড় করে বলছে, বৃষ্টি না কমলেও আজ যেতে হবে। আজই আমার জীবনের সব থেকে খুশির একটা দিন। সে মায়ের কাছ থেকে একটা ছাতা নিয়ে তার গন্তব্যস্থানে যাওয়ার জন্য বের হলো। পিছন থেকে রিয়ার আম্মু বলল, মারে, এই দিনে না বের হলে হয় না? আম্মু, তুমি এত চিন্তা করছো কেন? তাছাড়া তোমার মেয়ে এখন আর ছোট নেই যে বজ্রপাতে ভয় পাবে। কোথায় যাচ্ছিস অন্ততপক্ষে এটা বলে যা। মা, আমার দেরি হয়ে যাচ্ছে, ফিরে এসে তোমাকে সব বলবো। রিয়া বাড়ির বাইরে পা রাখতেই চারপাশটা আরো বেশি অন্ধকার হয়ে আসছে। রাস্তাঘাট ফাঁকা, কোথাও কোনো মানুষের আনাগোনা নেই। রিয়া রিক্সার জন্য ছাতা মাথায় নিয়ে রাস্তায় একপাশে অপেক্ষা করছে। এই ব্যস্ত নগরীতে আবহাওয়ার ফাঁকে রিক্সাও পাওয়া যাচ্ছে না। প্রায় মিনিট 10 অপেক্ষা করার পর যখন রিক্সা চোখে পড়লো, তখন রিয়া ভাবল, এইভাবে দাঁড়িয়ে থাকার থেকে সামনে এগোতে থাকি, কপাল ভালো হলে অবশ্যই কোনো একটা রিক্সা পেয়ে যাব। 5 মিনিট হাঁটার পর রাস্তার এক পাশে দেখতে পেল একটা রিক্সা দাঁড়িয়ে আছে, কিন্তু আশেপাশের কারো উপস্থিতি টের পাওয়া গেল না। রিয়া একটু কাছে গিয়ে দেখতে পেল রিক্সার পেছনে এক বৃদ্ধ সিগারেট খাচ্ছে আর গুনগুন করে বেসুরে গান গিয়ে যাচ্ছে। রিয়া প্রশান্তের ছেদ খুঁজে পেল এই সময়ে রিক্সা পেয়ে। মামা, ফাওয়াল উদ্যান যাবেন? রিয়ার কথা শুনে বৃদ্ধ লোকটি সিগারেট ফেলে হ্যাঁ সূচক উত্তর দিল। তবে এই বিশ্রী আবহাওয়ায় ভাড়া বেশি দিতে হবে। রিয়া ছাতা অফ করে রিক্সায় উঠে পড়ল। রিক্সা একটু এগুতেই ঝুমঝুম মুষলধারে বৃষ্টি শুরু হলো। রিয়া সেই বৃদ্ধ লোকটিকে ইঙ্গিত করে বলল যেন রিক্সা থামিয়ে তাকে একটা পর্দা নিয়ে মুড়িয়ে দে, আর তার কাছে যে ছাতা আছে সেটা সে ব্যবহার করতে পারে। বৃদ্ধ লোকটি রিক্সা থামিয়ে একটা পর্দা বের করে রিক্সা চারপাশটা মুড়িয়ে দিল, আর রিয়ার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে জানালো তার ছাতা লাগবে না। সে বৃষ্টিতে ভিজে অভ্যস্ত। রিক্সা আবার চলা শুরু করলো। রিক্সার হুড উপরের দিকে ফুটছিল, যার ফলে বৃষ্টির বড় বড় ফোঁটায় তার শরীর প্রায় ভিজে যাওয়ার অবস্থা। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, এক নাগারে বজ্রপাতের ধ্বনি, তার মাঝে রাস্তাঘাট জনমানবহীন। সবকিছু মিলে রিয়ার একটু ভয় কাজ করছে। রিক্সা চালকের মতিগতি তার ভালো লাগছে না। একটু পরপর তার দিকে আর চোখে তাকায়, আর মিনিট 10 পর হাসে। বুড়ো হয়েছে ঠিকই, কিন্তু চোখের জ্যোতি কমেনি। রিয়া হঠাৎ খেয়াল করলো রিক্সা অন্য একটি রাস্তা দিয়ে যাচ্ছে, যে রাস্তা দিয়ে রিয়া এর আগে কখনো যায়নি। রিয়া চিৎকার দিয়ে রিক্সা থামাতে বলল, মামা, আপনি এই রাস্তা দিয়ে আসছেন কেন? আনহে যেই জায়গায় যাইবেন এখন ওই রাস্তা দিয়ে যাওন যাইব না। বৃষ্টির দিন হাড়ু পর্যন্ত ফানি উড়ে। মা, আপনি আমার মায়েরই মতো, ভয় পাওয়ার কিছু নাই। অন্যদিকে মেয়ের চিন্তায় মায়ের খাওয়া দাওয়া বন্ধ হওয়ার উপক্রম। রিয়া তাদের একমাত্র মেয়ে। তাদের বিয়ে হওয়ার 10 বছর কোনো সন্তান মেলেনি। অনেক ডাক্তার আর গাইনোকোলজিস্ট দেখানোর পরে 10 বছরের মাথায় রিয়ার আগমন ঘটে এই ভুবনে। প্রতিটা ছেলে মেয়েই তাদের মা বাবার কাছে অনেক আদরের, কিন্তু রিয়া ছিল তার থেকে একটু বেশি আদরের। তাই কখনো রিয়ার পথ চলায় তার মা বাবা কখনো বাধা হয়ে দাঁড়ায়নি। রিয়ার বাবা সৌদি আরবে প্রবাসী। ক্রমে ক্রমে রিয়ার ভিতরে একটা ভয়ের পাহাড় সৃষ্টি হচ্ছে। ইচ্ছে করছে এক দৌড়ে পালিয়ে যেতে। অজানা ভয় তার ভিতরে তীরের মতো গেঁথে গেছে। কিছুক্ষণ যাওয়ার পর রিয়া দেখলো চারপাশে ঘন জঙ্গল। এইখানে কোনো রাস্তার চিহ্নমাত্র নেই। মনে হয় সে পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে। এরপর আর কোনো রাস্তাঘাট নেই। হঠাৎ রিক্সা থামিয়ে দিল রিক্সা চালক। রিয়া চমকে গিয়ে লোকটিকে জিজ্ঞেস করলো, মামা, এখানে কেন রিক্সা থামালেন? রিক্সা চালক আবারও মুচকি হেসে বলল, মামুনি, ভুল করে এই রাস্তা দিয়ে আয়সা পড়ছি। বুড়া মানুষ তো, রাস্তাঘাট আর মনে থাকে না। আপনি এখন নামুন। আমি নেমে যাব মানে? মামুনি, অনেকক্ষণ যাবত তো আপনি রেলে ঘুরলাম, এখন আর শরীর চলতেছে না। আপনি এই জঙ্গলের মধ্যে দিয়ে যাইতে থাকেন, সামনে রাস্তা পাইবেন। দেখেন মামা, আমি এইখান দিয়ে কখনো যাওয়া আসা করিনি। সবকিছু নতুন লাগছে। আর এই মুষলধারে বৃষ্টির মাঝে আমি একা একা কোথায় যাব? কথাটা শেষ হতেই রিক্সা চালক এক টানে মোড়ানো পর্দাটা খুলে ফেললো। রিয়া চমকে দুহাতে শক্ত করে রিক্সার হুড ধরে চোখ বন্ধ করে কাঁদতে থাকে। মিনিট খানেক পর রিয়া চোখ খুলে দেখে আশেপাশে কেউ নেই। রিয়া চিৎকার করে রিক্সা চালককে ডাকতে লাগলো, তার কোনো সারা শব্দ পেল না। রিক্সা রেখে মামা নিখোঁজ হওয়ার ব্যাপারটা রিয়ার কাছে বেশ অদ্ভুত লাগছে। ভয়ে ভিজে শরীর দিয়ে অনবরত ঘাম বেরোচ্ছে। ভ্যানিটি ব্যাগ থেকে মোবাইলটা হাতে নিয়ে দেখে হালকা বৃষ্টির পানির ছোঁয়ায় চালু হচ্ছে না মোবাইলটা। এবার ভয়ের মাত্রা আরও এক ধাপ এগিয়ে গেল। রিয়া ধীরে ধীরে রিক্সা থেকে নেমে চারপাশটা আড়চোখে দেখে নিল। ততক্ষণে বৃষ্টির রূপ একটু হালকা আকার ধারণ করেছে, কিন্তু কোন দিকে যাবে সে তা আঁচ করতে পারছে না।
কিছুটা সাহস সঞ্চয় করে যে পথে এসেছিল সেই পথে যাওয়ার চিন্তা ভাবনা করে। একটু একটু করে সামনের দিকে এগুতে থাকলো। মিনিট 5 হাঁটার পর সে নিজেকে ঘন জঙ্গলে আবিষ্কার করলো। চারিদিকে গাছপালা আর লতাপাতা, কোনো রাস্তার চিহ্ন মাত্র নেই। হঠাৎ সে কারো পায়ের আওয়াজ শুনতে পেল। চমকে গিয়ে পিছনের দিকে তাকিয়ে কাউকে দেখতে পেল না। সাহস করে আবার একটু এগিয়ে যেতেই দেখলো একটা লোক মাথায় ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। রিয়ার রিক্সা চালক মামা ভেবে তার কাছে যেতেই বলল, সাবধান, আমার সামনে আসার চেষ্টা করবেন না। আমি জানি আপনি অনেক বিপদে আছেন। যদি আমাকে বিশ্বাস করতে পারেন তাহলেই ফলো করেন। আমি আপনার গন্তব্যস্থানে পৌঁছে দেব। আমি তো তাকে চিনি না, তার সাথে কোনো কথাও হয়নি, তাহলে আমার বিপদের কথা সে জানলো কিভাবে? রিয়া স্তব্ধতা নিয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবছে এখন সে কি করবে। এই লোকটির কথায় বিশ্বাস করে তাকে ফলো করবে নাকি নিজের মতো করে পথ খুঁজে নেবে। রিয়া ভাবছে, রিক্সা চালক মামাকে তো বিশ্বাস করেছিলাম, তার মাথায় হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অনেক চিন্তা ভাবনা করে রিয়া তার কথায় রাজি হয়। রিয়া লোকটার পেছনে পেছনে যেতে থাকে। 20 মিনিট হাঁটার পর রিয়া দেখলো যতদূর চোখ যায় শুধু ঘন জঙ্গল আর জঙ্গল। রিয়া বুঝতে বাকি রইল না তার সাথে আজ খারাপ কিছু ঘটতে চলছে। এই মুহূর্তে তার কি করা উচিত ভেবে পাচ্ছে না। ভয়ে ভয়ে লোকটাকে জিজ্ঞেস করলো, আর কতক্ষণ লাগবে? এই তো একটু সামনেই ছোট একটা রাস্তা আছে, ওইখান থেকে আপনার গন্তব্যস্থানে যেতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে। আমি তো তাকে চিনি না, তার সাথে কোনো কথাও হয়নি, তাহলে আমার বিপদের কথা সে জানলো কিভাবে? ভাবতে ভাবতেই রিয়া সেই ছোট রাস্তার মাথায় চলে আসে। লোকটাকে কিছু জিজ্ঞেস করতে যাবে সেই মুহূর্তে পিছন থেকে কেউ তার মুখে রুমাল চেপে অজ্ঞান করে ফেলে। ওদিকে বিকেল হয়ে গেছে, মেয়ের কোনো খবর না পেয়ে তার মা দুশ্চিন্তায় পড়ে গেছে। আবার রিয়াকে ফোনে পাওয়া যাচ্ছে না, এই ভেবে তার মা অস্থির হয়ে আছে। এদিকে সন্ধ্যার দিকে রিয়ার গান আসে। আশেপাশে তাকিয়ে সে নিজেকে একটা অপরিচিত রুমে খুঁজে পেল। চোখে ঘুম ঘুম ভাব নিয়ে কিছুই মনে করতে পারছিল না। হঠাৎ তার হাতটা চুলের মতো কিছু একটা স্পর্শ করলো। বিছানা থেকে উঠে হাতে নিয়ে দেখতে পেল বানানো চুল আর সাদা রঙের দাড়ি গোঁফ। তখন রিয়ার সবকিছু মনে পড়ে যায়। মা মা বলে চিৎকার করে কাঁদতে থাকলো। তার কান্নার আওয়াজ কেউ একজন দরজা খুলে রুমে প্রবেশ করতেই, আপনি কে? আমাকে এখানে আটকে রাখছেন কেন? আমাকে মায়ের কাছে যেতে দিন। লোকটার চোখ মুখ কালো চাদরে ঢাকা থাকায় কিছু দেখতে পেল না। লোকটা একটু একটু করে রিয়ার দিকে এগোচ্ছে আর রিয়া পেছনের দিকে পিছিয়ে যাচ্ছে। একটা সময় রিয়ার পিঠ দেয়ালে ঠেকে যায়। লোকটা এগুলোও সে পিছোতে পারছে না। কথা বলার মতো সমস্ত শক্তি সে হারিয়ে ফেলেছে। শুধু 2 হাত এক করে লোকটাকে বুঝাতে চাচ্ছে তার মায়ের কাছে যেতে দিন। হঠাৎ করে লোকটা চাদরটা বিছানা ছুঁড়ে মারে। রিয়া ভয়ে চোখ বন্ধ করে আছে। চোখ খুলে এই দৃশ্যটা দেখার মতো সে সাহস নেই। আর কতক্ষণই বা চোখ বন্ধ করে রাখবে, এই ভেবে রিয়ার চোখ খুলতেই আশ্চর্য হওয়ার প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেল সে। নিলয়, তুমি? অবাক হয়েছো? অবাক কি হওয়ার কথা না? আমি বলেছিলাম না তোমার সাথে যেদিন প্রথম দেখা হবে সেদিন তোমাকে অনেক বড় একটা সারপ্রাইজ দেবো। তাই বলে এত ভয়ঙ্কর সারপ্রাইজ? আমার শরীর তো এখনো কাঁপছে, সারা শরীর ঘেমে গেছে, আর একটু হলে তো মরেই যেতাম। নিলয় তার হাত দিয়ে রিয়ার ঠোঁট দুটো স্পর্শ করে বলল, এই পচামে, আর কখনো এরকম কথা মুখ দিয়ে উচ্চারণ করবে না। তোমার কিছু হলে আমি থাকবো কি করে? নিলয় অনার্স 2য় বর্ষের ছাত্র। দেখতে যেমন স্মার্ট তেমনি পড়ালেখা খেলাধুলা এক্সপার্ট। ভার্সিটির প্রতিটা মেয়ে তার সাথে কথা বলার জন্য উতলা হয়ে থাকতো। চুপচাপ থাকতে পছন্দ করে সে। কখনো কোনো মেয়ের সাথে কথা বলা তো দূরের কথা, চোখ তুলে কখনো তাকায়নি। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে। রিয়ার ভার্সিটির প্রথম বর্ষের ছাত্রী ছিল রিয়া। রিয়াও ছিল বেশ স্মার্ট আর চাপা স্বভাবের। দুজনে একই ভার্সিটিতে পড়ালেখার পরেও কেউ কাউকে চিনত না। ফাইনাল পরীক্ষার পর ভার্সিটি যখন বন্ধ হয়ে যায় তার ঠিক কয়েকদিন পর ফেসবুকে তার সাথে পরিচয় হয়। সেখান থেকেই তাদের ভালোবাসার ইতি শুরু হয়। প্রথমে বন্ধুত্ব, তারপর দুজনে ভালোবাসা ভালো লাগা শুরু হয়। যেহেতু ভার্সিটি ছিল বন্ধ তাই পরিচয় হওয়ার পরেও তাদের দেখা হয়নি। কথা ছিল নিলয়ের জন্মদিনে তাদের দেখা হবে। আজ নিলয়ের জন্মদিন। রিয়া বেশ সাজুগুজু করেই বাসা থেকে বের হয়েছে নিলয়ের সাথে দেখা করার জন্য। কিন্তু এইরকম ভয়ঙ্কর সারপ্রাইজ সে আশা করেনি। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। মনে হয় 100 জনম পর তাদের দেখা হয়েছে। এক জনম তাকিয়ে থাকলেও তাদের মন ভরবে না। নিলয় হঠাৎ রিয়ার ওড়না টান দিয়ে তাকে বিছানায় ফেলে দিল। এই দৃশ্য দেখার জন্য রিয়া মোটেও প্রস্তুত ছিল না। নিলয়, কি করছো এসব? কি করেছি মানে? তুমি বোঝো না? আজ আমার জন্মদিনে তোমাকে আপন করে পেতে চাই। তোমার মাথা খারাপ হয়ে গেছে। সরি টু সে, বিয়ের আগে আমার ধারা এসব সম্ভব না। কেন সম্ভব না? তুমি আমাকে ভালোবাসো না?
ভালোবাসি বলেই কি বিয়ের আগে পাপ কাজ করতে হবে? আমরা দুজন দুজনকে ভালোবাসি, কিছুদিন পরে আমাদের বিয়ে হবে, তাহলে এখন আপন করে পেতে সমস্যা কোথায়? আমি বুঝতে পারছি তুমি পাগল হয়ে গেছো। আজ আমাকে যেতে দাও, অন্য কোনো দিন তোমার সাথে দেখা করব। যেতে চাইলেই তো যাওয়া যায় না। নিলয়, তুমি কিন্তু অতিরিক্ত করে ফেলছো। তোমাকে আমি যতটা ভালোবাসি ঠিক ততটাই বিশ্বাস করি, তাই এই রকম আবহাওয়ায় তোমার সাথে দেখা করার সাহস পেয়েছিলাম। আর সেই তুমি আমার বিশ্বাসকে খুন করে দিচ্ছ। তোমাকে বিশ্বাস করে কি ভুল করেছি? বিশ্বাস করো বলেই তো তোমার দেহটা আমাকে বিলিয়ে দিতে ভয় পাচ্ছ। এই দেহ দিয়ে যদি আমাকে খুশি করতেই না পারো, তাহলে কিসের ভালোবাসা আমায়? রিয়া এক পলকে নিলয়ের মুখের দিকে তাকিয়ে আছে। এই তার ভালোবাসার নিলয়? সে তো এমন ছিল না। তার নিলয় ছিল ভদ্র, নম্র, 5 ওয়াক্ত নামাজ পড়তো, কখনো কোনো মেয়ের দিকে তাকায়নি পর্যন্ত। আর সেই ছেলের মুখে এসব কথা রিয়া হজম করতে পারছে না। রিয়ার দু চোখ জলে টলমল করছে। বিছানা থেকে উঠে নিলয়কে ধাক্কা দিয়ে বের হতেই দেখে সামনে কয়েকজন ছেলে পথ আটকে দাঁড়িয়ে আছে। রিয়া আবার রুমে ঢুকে নিলয়ের দিকে অবাক চোখে দাঁড়িয়ে আছে। নিলয়, এসবের মানে কি? নিলয় দরজাটা বন্ধ করে রিয়াকে বুকের মাঝে জড়িয়ে ধরে ওনাটা জানলা দিয়ে বাইরে ছুঁড়ে মারে। সাথে সাথে রিয়া নিলয়ের 2 গালে থাপ্পড় মেরে দরজা খুলতেই আরো একবার চমকে গেল। আকাশ ভাইয়া, তুমি? কেন অবাক লাগছে? একটু অপেক্ষা কর, তোর জন্য সুন্দর একটা সারপ্রাইজ আছে। কথাগুলো শেষ করেই আকাশ নিলয়ের কাঁধে হাত রেখে বলল, নীলা আমার বেস্ট ফ্রেন্ড। এসবের মানে কি ভাইয়া? মানেটা খুব সহজ। 4 বছর আগে এই দিনের কথা মনে আছে? সকালবেলা ঝিরঝির বৃষ্টি পড়ছিল, আর আমি তোর মাঝে একটু সুখ খুঁজতে চেয়েছিলাম বলে আমার 2 গালে 2টা থাপ্পড় মেরেছি। সেদিন থেকে আজকের এই দিনটার জন্য অপেক্ষা করছি। আকাশের কথাগুলো শুনে রিয়ার সবকিছু চোখের সামনে ভাসতে থাকে। সময়টা ছিল বর্ষাকাল। সকাল থেকে টুপটুপ বৃষ্টির ছন্দ, চারপাশটা ঘুটঘুটে অন্ধকার। বৃষ্টির ছন্দ রিয়ার খুব ভালোই লাগে, কিন্তু অন্ধকার একদম অপছন্দ তার। চারপাশটা অন্ধকারে গ্রাস করে নিলেই তার ভেতরে অজানা ভয়ের পাহাড় সৃষ্টি হয়। বৃষ্টির মাঝে নজরুল সঙ্গীত তার বেশ ভালো লাগে। টেবিল থেকে মোবাইলটা নিয়ে কানে হেডফোন লাগিয়ে নজরুল সঙ্গীতে ডুবে রয়েছে নীলা। হঠাৎ করে পিছন থেকে কেউ তাকে জড়িয়ে ধরে। চমকে গিয়ে পিছনে তাকিয়ে দেখে কাজিন আকাশ। ভাইয়া, কি করছো এসব? ছেড়ে দাও। আমার লক্ষ্মী বোনটাকে তো ছেড়ে দেওয়ার জন্য ধরিনি, তাকে আদর করে দেওয়ার জন্যই ধরেছি। ছি ভাইয়া, এত নিচু তোমার মন। তো কি হয়েছে? আদর করার ইচ্ছা জাগলে উঁচু নিচু ভাবার সময় নেই। আর তোর যে সেক্সি ফিগার, তাতে করে কার মাথা ঠিক থাকে বল? কথাগুলো বলার সাথে সাথেই রিয়া আকাশের 2 হাত ছুড়ে দিয়ে তার 2 গালে 2 থাপ্পড় মেরে অপমান করে রুম থেকে বের করে দেয়। রুমের দরজা বন্ধ করে অঝরে কাঁদতে থাকে। যাকে নিজের মায়ের পেটের ভাই মনে করত, সেই ভাই তার সাথে নষ্টামি করতে চেয়েছিল। রিয়া চাইলেই তার পরিবারের কাছে নালিশ করতে পারত, কিন্তু পরিবারের মান সম্মানের কথা চিন্তা করে সবকিছু অগোচরে রেখে দিয়েছিল। তখন যদি এসব প্রকাশ করত, তাহলে আজ হয়তো এই দিনটা তারা দেখতে হতো না। রিয়া চুপচাপ দাঁড়িয়ে আছে, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে সে। কিরে ছোট বোন, আমার মনে পড়েছে সবকিছু, নাকি আবার সেই দৃশ্যটা তৈরি করে মনে করাবো? তোমাকে আমার নিজের ভাই বলতেও লজ্জা হচ্ছে। সামান্য 2টা থাপ্পড়ের জন্য তুমি এই শয়তানটার সাথে হাত মিলিয়ে আমার এত বড় সর্বনাশ করলে। তুই তোর ভাইকে এতটা খারাপ মনে করলি? আসলে নিলয়ের সাথে আমি হাত মিলাইনি, পরিস্থিতি মিলিয়ে দিয়েছে। এমন একটা সুযোগ খুঁজছিলাম তোকে যেন উচিত শিক্ষা দিতে পারি। হঠাৎ একদিন ফেসবুকে নিলয়ের সাথে পরিচয় হয়। কিছুদিন পর জানতে পারলাম আমার সেক্সি বোনটাকে তার খুব ভালো লেগেছে। তখন থেকেই আমি নিলয়ের সাথে আরো বেশি ফ্রি হয়ে তার মনের ভেতরের আসল খবরটা বের করে নিয়ে আসি। যখন আমাদের বন্ধুত্ব বেশ পাকাপোক্ত হয়, তখনই সবকিছু নিলয়কে বুঝিয়ে বলি। আর আমার বন্ধু আমার কথায় রাজি না হয়ে পারল না। আকাশ আরো একবার নিলয়ের কাঁধে হাত রেখে দিয়ে বলল, ধন্যবাদ বন্ধু আমার কথা রাখার জন্য। রিয়া নিলয়ের আকাশের দিকে আর চোখে তাকিয়ে আছে। এই মুহূর্তে কাকে কি বলবে বুঝতে পারছে না সে। তার সাথে নিলয় এত বড় ষড়যন্ত্র করতে পারবে এ কথা ভাবতেও পারেনি সে। আকাশের দিকে তাকিয়ে বলল, নিলয় না হয় অন্য কারো ভাই, কিন্তু তুমি তো আমার ভাইয়া ছিলে, তারপরেও এই রকমটা করতে পারলে? পেছন থেকে নিলয় আকাশকে বলল, এই মালের সাথে বেশি কথা বলে সময় নষ্ট না করে শুধু খেয়ে ছেড়ে দেই। কথাটা বলেই নিলয় রিয়ার কাঁধে হাত দিতেই, এত তারা কিসের দোস্ত? যার জন্য এত আয়োজন, তার দেহটা আগে আমি টেস্ট করি। রিয়া আকাশের 2 পা জড়িয়ে ধরে বলল, ভাইয়া, আমি তো তোমার বোন হই, তোমাকে ভাইয়া ডাকি। তো কি হয়েছে? থাপ্পড় মারার সময় মনে ছিল না? ভাইয়া, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। তোমাকে থাপ্পড় মারা আমার ঠিক হয়নি। আকাশ লাথি মেরে রিয়াকে ফ্লোরে ফেলে দিল। রিয়া কেঁদে কেঁদে বলল, ভাইয়া, দরকার হলে 1000 বার আমাকে থাপ্পড় দাও, তারপরও আমার এত বড় সর্বনাশ করো না।
তোকে থাপ্পড় দিলে কি অপমানের আগুন নিভে যাবে? তোর শরীর ভোগ করেই মনের আগুন নিভাবো। ভাইয়া তুমি পারবে তোমার বোনের সর্বনাশ করতে? কথা কম বলে তোর এই সুন্দর দেহটা দিয়ে আমাদের ঠান্ডা করে দে। রিয়া উঠে এবার নীলয়ের পা ধরে বলল, তুমি তো আমাকে ভালোবাসো, আমার সর্বনাশ করতে একটুও খারাপ লাগবে না? আকাশের মতো নীলয় লাথি মেরে রিয়াকে ফ্লোরে ফেলে দিয়ে বলল, আমি কখন বলেছি তোকে ভালোবাসি? আমার গার্লফ্রেন্ড রেখে তোকে কেন ভালোবাসতে যাব? আকাশ একটু একটু করে রিয়ার দিকে এগিয়ে যাচ্ছে, আর রিয়া স্থির হয়ে ফ্লোরে বসে আছে। যখন রিয়ার কাঁধে হাত দিল তখনই রিয়া আকাশের হাতে কামড় দিয়ে নীলকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার বৃথা চেষ্টা করতে লাগলো। সে জঙ্গলের ভেতর চলে আসছে, এদিকে অচেনা রাস্তা, অন্যদিকে নরপশুদের চোখের দৃষ্টি। ভয়ে বুকের ভেতরটা ধুকধুক করতে শুরু করলো। মুষলধারে পুনরায় বৃষ্টি আগমন হলো। মাথা বেয়ে বৃষ্টির জল চোখের পাপড়ির জলে ভিজিয়ে দিচ্ছে। সেই পাপড়ি ভেজা আফসার চোখে রাস্তা খুঁজে বেড়াচ্ছে রিয়া। আজ হয়তো তার জীবনের শেষ দিন। একটা গাছের নিচে গিয়ে ভ্যানিটি ব্যাগ থেকে মোবাইলটা বের করে আরও একবার চালু করার চেষ্টা করলো। আল্লাহর রহমতে মোবাইলের ডিসপ্লে আলো দেখে তার ঠোঁটের কোণে এক চিমটি হাসি ফুটলো। কন্ট্যাক্ট নাম্বার বের করে আনমনে ভাবছে কার কাছে সাহায্য চাইবে সে। অবশেষে রিয়া তার মায়ের নাম্বারে ফোন দিল। রিং বেজে যাচ্ছে, কিন্তু কেউ ফোন তুলছে না। অনেকগুলো ফোন দেওয়ার পরেও কোনো রেসপন্স পাচ্ছিল না। হঠাৎ কারো পায়ের শব্দ শুনতে পেল সে। চুপটি মেরে গাছের সাথে মিশে গেল। আর চোখে পিছনে তাকিয়ে দেখলো আকাশ আর নীলয়, তার সাথে অনেকগুলো ছেলে পেলে। থর থর করে সারা শরীর কম্পন শুরু হলো। অন্যদিকে মেয়ের মিসকল পেয়ে মা এক নতুন জীবন খুঁজে পেল। তাড়াতাড়ি করে রিয়ার নাম্বারে ফোন ব্যাক করলো। রিয়াকে তারা যখন অতিক্রম করবে ঠিক তখনই রিয়ার ফোনের রিংটোন তাদের কানে সজোরে আঘাত দিল। রিয়া তাড়াতাড়ি ফোনটা সাইলেন্ট করে ফেললো, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। নরপশু রিয়ার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে। তাড়াহুড়া করে ফোনটা রিসিভ করে মায়ের কণ্ঠটা শোনার আগেই আকাশ তার গালে দুটি থাপ্পড় মারলো। মোবাইলটা মাটিতে পড়ে বৃষ্টির পানির সাথে মিশে যায়। তারপর, কি ভাবছিলি, পালিয়ে যাবি? ভাইয়া তুমি আমার সাথে এমনটা করতে পারো না। কেন পারি না বোন? আমি কি তোকে খুশি করতে পারবো না? সমস্যা নেই, আমি না পারলে আমার বন্ধুরা আছে। ছি ভাইয়া, তোমার মুখ দিয়ে এত বাজে কথা বের হয় কিভাবে? আদর করার ইচ্ছা জাগলে সব কিছুই বের হয়। নীলা, এটার মুখে ওড়না পেঁচিয়ে রুমে নিয়ে যা। ভাইয়া মাপ চাইছি, এইবারের মতো আমাকে মাপ করে দাও। আমার মা বাবার দিকে চেয়ে অন্তত ক্ষমাটা করে দাও। ছোটবেলায় নিজে হাতে যেই বোনকে খাইয়ে দিতে, আজ সেই হাতে বোনের সর্বনাশ করতে পারবে? এক্স্যাক্টলি, যেই হাতে বোনকে খাইয়ে দিতাম সেই হাতেই সর্বনাশ করব। যে বোন থাপ্পড় দেওয়ার সময় ভুলে যায় আমি তার ভাই ছিলাম, সে বোনের সর্বনাশ করতে একটু খারাপ লাগবে না। রিয়া আরও একবার আকাশের পা জড়িয়ে ধরে মাফ চাইল। আকাশ রাগ কন্ট্রোল করতে না পেরে রিয়ার পেটে লাথি মেরে মাটিতে ফেলে দিল। বৃষ্টির পানির উপর আছড়ে পড়ে রিয়ার জামা কাপড় ভিজে গেছে। ভিজে জামা কাপড়ের উপর ফর্সা শরীর অবলোকন করছে নরপশুরা। রিয়া ব্যথায় কুকড়াতে থাকলো, আর কিছু বলার মতো সাহস পাচ্ছিল না সে। নীলয় বুক থেকে ওড়না নিয়ে রিয়ার মুখে পেঁচিয়ে নেয়। পশুর মতো টানতে টানতে রিয়াকে রুমে নিয়ে যায়। নীলা, দরজা বাহির দিয়ে বন্ধ করে দে, আমার কাজ শেষ হলেই তুই ঢুকবি। আকাশের কথা মতো নীলয় বাহির দিয়ে দরজা বন্ধ করে দিয়ে তার সময়ের অপেক্ষা করছে। সাথে আরও 6 জন ছেলে অপেক্ষা করছে। শেষবারের মতো হাত জোর করে মিনতি করলো রিয়া, কিন্তু তার সমস্ত কিছু বিফলে গেল। অবশেষে রিয়া তার ভাগ্যকে মেনে নিল। চোখ মিলে তাকাতে পারছে না সে। আফসা চোখে তার প্রিয় ভাইকে দেখে নিল। বিড়বিড় করে বলল, তোর মতো জানোয়ার যেন আর কোনো মায়ের গর্ভে পয়দা না হয়, তোর মতো পশু যেন আর কারো ভাই না হয়। রিয়ার কথা শুনে আকাশ থাপ্পড় দিয়ে বিছানায় ফেলে দেয়। ধীরে ধীরে রিয়ার জামা কাপড় খুলে সম্পূর্ণ উলঙ্গ করে দেয়। রিয়া চোখ বন্ধ করে আছে। যেখানে ধর্ষণ সুনিশ্চিত সেখানে মজা নেওয়াই ভালো। তবে হাজারো জলরাশি তার দু চোখে খেলা করছিল। বারবার মনে হচ্ছিল তার মা বাবার কথা। আকাশ জানোয়ারের ন্যায় রিয়ার সম্পূর্ণ শরীর কামড়াতে থাকে। মনে হয় 1000 বছরের ক্ষুধার্ত সে। রিয়া কেবল নিস্তেজ হয়ে বিছানায় পড়ে রইল। বাধা দেওয়ার মতো কোনো শক্তি পাচ্ছিল না সে। প্রায় 20 মিনিটের মতো রিয়ার দেহ ভোগ করে নীলয়কে আসার জন্য ইঙ্গিত দিল আকাশ। নীলয়ও আকাশের মতো রিয়ার শরীর নিয়ে খেলতে থাকলো। তার সমস্ত চাহিদা মেটানোর মাঝে খুঁজে পেল আনন্দ। মেয়েরা ঘুমন্ত মানুষের মতোই শুয়ে রইল। পর্যায়ক্রমে আরও 6 জন এসে তাদের চাহিদা নিবারণ করলো। পশুর মতো কামড়িয়ে রিয়ার সারা শরীর ক্ষতবিক্ষত করে দেয়। তার ঠোঁটে গালে তাদের ছাপ বসিয়ে দেয় নরপশুগুলো। একধারে টানা 3 ঘন্টা ধর্ষণের পর 8 জন বুঝতে পারলো তাদের চাহিদা শেষ। তখন তারা চিন্তায় পড়ে গেল, এই মেয়েটাকে এখন কি করবে। আকাশ নীলের দিকে তাকিয়ে আছে, আর বাকি সবাই আকাশের দিকে তাকিয়ে আছে। তার কাছ থেকেই সমাধান চায় সবাই। আকাশ নীলের কাঁধে হাত রেখে বলল, এই শালিকে বাঁচিয়ে রাখা ঠিক হবে না, এই বেঁচে থাকলে আমাদের মরতে হবে। তাহলে কি করবি দোস্ত? মাটির নিচে পুঁতে ফেলবো। গুড আইডিয়া দোস্ত।
তারপরে আমার শান্তি হবে না। তাহলে কি করবি? মাটির নিচে জীবিত পুঁতে দিব, যেন শেষ নিঃশ্বাস মাটির নিচেই ত্যাগ করে। আকাশ নীলকে জড়িয়ে ধরে ধন্যবাদ দিয়ে বলল। অপরদিকে নীলয় আকাশকে ধন্যবাদ দিয়ে বলল, আমিও আজ তোর জন্য নিজের চাহিদাটুকু মেটাতে পারলাম। সন্ধ্যা হয়ে আসছে, আকাশ মেঘের ঘনঘটা। মেয়ের হুদিস না পেয়ে তার মা একাই বের হলো মেয়ের খোঁজে। আশেপাশের সমস্ত জায়গা তন্ন তন্ন করে রিয়ার দেখা পেল না। সামনে যাকে দেখছে তাকে রিয়ার কথা জিজ্ঞাসা করছে, কিন্তু তার কোনো খোঁজ পেল না। একটু পরপর ফোনে ট্রাই করছে, ফোনটাও বন্ধ দেখাচ্ছে। কোনো সমাধান না পেয়ে রিয়ার বাবাকে ফোন করে সবটা বলল। রিয়ার বাবা তাকে সান্ত্বনা দিয়ে বলল যে আমাদের মেয়ে এখন আর ছোট নয় যে হারিয়ে যাবে। দেখো বৃষ্টির জন্য কোথাও আটকে গেছে, হয়তো বা ফোনেও চার্জ নেই, তাই ফোন দিতেও পারছে না, আর তুমিও পারছো না। একটু অপেক্ষা করো, দেখো আমাদের মেয়ে ঠিকই চলে আসবে। কথাটা শেষ হতেই রিয়ার বাবার বুক ধরফর শুরু হয়। এইরকম আবহাওয়ার মেয়েটা যাবে কোথায়? তার সন্দেহহীন প্রশ্ন রিয়ার মাকে বলা যাচ্ছে না, কারণ সে হার্টের পেশেন্ট। ডাক্তার বলেছিল অতিরিক্ত চাপ তার জন্য বিপজ্জনক হতে পারে। তাই তার ছোট ভাইকে ফোন দিয়ে রিয়ার খোঁজ নিতে বলে। রিয়ার বাবার কথা শুনে তার মা কিছুটা ভরসা পেয়ে বাসায় ফিরে এসে ভাবলো আকাশকে ফোন দিয়ে রিয়ার কথা জিজ্ঞেস করলে হয়তো কিছু একটা জানা যাবে। ব্যাগ থেকে মোবাইলটা নিয়ে আকাশের নাম্বারে ফোন দিল, কিন্তু আকাশ ফোন রিসিভ করছে না। অনেকবার ফোন দেওয়ার পরেও আকাশ ফোন রিসিভ করলো না। শেষবার যখন ফোন দিল আকাশ ফোন রিসিভ করেই বলল, কাকিমা, আমি একটা মহৎ কাজে ব্যস্ত আছি, কাজ শেষ করেই তোমাকে ফোন দিচ্ছি। দোয়া করো যেন ভালোভাবে কাজটা শেষ করে বাসায় আসতে পারি। বাবা আকাশ, একটু আমার কথাটা শোন। টু টু করে ফোনটা কেটে দিল। তার মনের ভেতর অস্থিরতা ক্রমশই বেড়ে যেতে থাকলো। তখন রাত 9টা বাজে। আকাশ, নীলয় ও তার বন্ধুরা জঙ্গলের ভেতর ছোট একটা গর্ত করলো। গর্তের ভেতর সবাই মিলে থুতু ছিটালো। তাতেও কারো আকাশের অপমানের আগুন নিভছে না। রিয়াকে আরো শায়েস্তা করার জন্য জঙ্গলের ভেতর ছোট গর্তে জমে থাকা পানি সংগ্রহ করে খুঁড়ানো গর্তে এনে ঢেলে দেয়। এইবার সেই গর্তে রিয়াকে পুঁতে ফেলার সময় 8 জনের মাঝে 3 জন আরো একবার করে ধর্ষণ করে নিল। এরা এতটাই পশু যে একটা মৃত মেয়েকে ধর্ষণ করেও দ্বিধাবোধ করবে না। উলঙ্গ অবস্থায় রিয়াকে গর্তে ফেলানো হলো। রিয়া গর্তের মধ্যে পানির ওপর ভাসতে থাকলো। চারদিকে বজ্রপাতের প্রতিধ্বনি। সবাই তাড়াহুড়া করে রিয়াকে মাটি চাপা দিল। তখন আবার শুরু হলো মুষলধারে বৃষ্টি। এই বৃষ্টির ছন্দ রিয়া এইবার উপভোগ করতে পারবে না নজরুল সঙ্গীত গুনগুন করে সুর মেলাতে। হঠাৎ উপস্থিত সবার মনে হলো তাদের কেউ অনুসরণ করছে। তাড়াহুড়ো করে সেখান থেকে সবাই প্রস্থান নিল। রাত 11টা বেজে গেছে। মেয়ের কোনো হদিশ না পেয়ে রিয়ার মা তার বাবাকে পুনরায় ফোন দিয়ে বলল। তার বাবা বলল আজ রাতটা কোনোভাবে কাটিয়ে নিতে, কাল অবধি যদি রিয়ার কোনো খোঁজ না মিলে তাহলে পুলিশের শরণাপন্ন হতে। কে শুনে কার কথা। ফোনটা রেখে রিয়ার কাকাকে নিয়ে রিয়ার মা ছোটে থানার উদ্দেশ্যে। মাঝ রাস্তায় আকাশের সাথে দেখা হয়। এক হাতে হুইস্কির বোতল, অন্য হাতে সিগারেট এর প্যাক। দেখে রিয়ার মা আর আকাশের বাবা একটু চমকে যায়। যে ছেলে কখনো সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারতো না, আজ সেই হাতে সিগারেট। আকাশ থতমত হয়ে বলল, কাকিমা, এত রাতে কোথায় যাচ্ছ? বাবা আকাশ, দুপুর থেকে রিয়ার কোনো খোঁজ পাচ্ছি না। বললো কোনো একটা কাজে যাচ্ছি, বাসায় ফিরে এসে সব বলবো, কিন্তু এখনো বাসায় আসেনি। তুই কিছু জানিস কোথায় যেতে পারে? না কাকিমা, রিয়ার সাথে আজ আমার কোনো কথা হয়নি। সন্ধ্যাবেলা একবার ফোন দিয়েছিলাম, বন্ধ ছিল। আমার মনে হয় কোনো ফ্রেন্ডের বাসায় বেড়াতে গেছে। তুমি টেনশন করো না। তোর মতো মাথা মোটা ছেলের কাছ থেকে বেশি আশা করা যায় না। ফ্রেন্ডের বাসায় গেলে ফোন করে জানাতে হয় না? আকাশ, আমরা চাচ্ছি থানায় একটা জিডি করতে। কাকিমা, একটা রাত যেতে দাও, তারপর না হয় সবকিছু করো। মনে করো থানায় জিডি করলে আর সকালবেলা রিয়া বাসায় এলো, তখন কি একটা অবস্থা হবে? রিয়ার মা আকাশের কথা সম্মতি দিয়ে বাসায় ফিরে এলো। রাত যেন শেষ হচ্ছে না। কখন সকাল হবে, কখন মেয়ের দেখা পাবে, এই ভেবে অস্থির তার মা। ফজরের আজান দিচ্ছে। এক রাশি অশ্রুমাখা চোখ নিয়ে অজু করে জায়নামাজে বসলো। মেয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করলো। সকাল থেকেই রাস্তার দিকে চোখ চেয়ে আছে, কিন্তু মেয়ের কোনো দেখা মিলছে না। বারবার ফোন ট্রাই করছে, কিন্তু রিং হচ্ছে না। এইভাবে আরও একটা রাত কেটে গেল। অবশেষে রিয়ার পরিবার পুলিশের শরণাপন্ন হলো। পুলিশের কাছে গিয়ে সবকিছু খুলে বলল। তাদের মাঝ থেকে একটা অফিসার বলে উঠল, থানায় জিডি করে কোনো লাভ নেই। দেখেন না কেন, নাগরকে নিয়ে হাওয়া হয়ে গেছে। কি সময় আসলো, ভবিষ্যতে আর কত কি দেখতে হবে। কথাগুলো শুনে রিয়ার মা চোখের জল আটকে রাখতে পারলো না। সে জানে তার মেয়ে কখনো ভুলেও এসব কাজ করতে পারে না। তার মেয়ে বড় কোনো বিপদে ফেসে গেছে।
অনেক বোঝানোর পর পুলিশ তাদের আশ্বাস দিল বিষয়টা খুঁটিয়ে দেখবে তারা। চোখের পানি ফেলতে ফেলতে থানা থেকে প্রস্থান নিল। রিয়ার বাবার কাছেও সব খবর আদান প্রদান হলো। সামনের সপ্তাহে তার বাবা দেশে আসবে। এদিকে থানায় জিডি করার কথা শুনে আকাশের ভেতরটায় ধুকধুকানি শুরু হলো। যদি সবকিছু পুলিশ জেনে যায় তাহলে নিশ্চিত তাদের ফাঁসি হয়ে যাবে। তাড়াতাড়ি করে মোবাইলটা বের করে নীলয়কে ফোন দিয়ে সবকিছু জানালো। আকাশ, তুই এত ভয় পাচ্ছিস কেন? তোর কি মনে হয় পুলিশ রিয়াকে খুঁজে বের করতে পারবে? যদিও পেয়ে যায় তাহলে কে বা কারা করেছে তার কোনো প্রমাণ পাবে না। আর যদি ওর লাশটা কি লাপাত্তা করে দেওয়া হয় তাহলে কেমন হবে? লাপাতা মানে? আর কি করতে চাচ্ছিস আকাশ? দেখ ভাই, আজ না হয় কাল পুলিশ রিয়াকে ঠিক খুঁজে বের করে নিবে। একবার পেয়ে গেলে বাকি সব প্রমাণ করতে তাদের বেশি সময় লাগবে না। তাহলে এখন কি করবি? আমার কথা মনোযোগ দিয়ে শোন, ভয় পাওয়ার কিছু নেই। আমরা আবার রিয়ার লাশ মাটির নিচ থেকে তুলব। মানে কি, পাগল হয়ে গেছিস? আগে আমাকে বলতে দে। লাশ তোলার পরে জঙ্গলের পাশে ছোট বিলের ধারে পুড়িয়ে দেব। সেই পুরো অংশ বিলের জলে ফেলে দিব। এতটুকু কাজ করতে না পারলে তুই আমি কেউ বাঁচব না। এখন তুই বল, ভালোভাবে বেঁচে থাকবি নাকি আমার কথা না শুনে ফাঁসির দিন গুনবি? অনেকক্ষণ চুপ থেকে আকাশের কথায় রাজি হয় নিলয়। রাত 12টার দিকে তাদের এই কাজ করার সময় ধার্য হয়। একদিকে পুলিশের তদন্ত, অন্যদিকে পরিবারের খোঁজাখুঁজি, সবকিছু মিলিয়ে একটু ভয়ে থাকে আকাশ। রাত 12টা বাজে, চারদিকে ঘুটঘুটে অন্ধকার আর মেঘের ছন্দ। আকাশ বিদ্যুৎ চমকাচ্ছে। সেই আলোতে নরপশুরা আবারও নোংরা কাজ করতে যাচ্ছে। যে 8 জন মিলে ধর্ষণ করেছিল সেই 8 জন আবার একসাথে মিলিত হয়েছে। তাদের মাঝে আবার রিফাত নামের ছেলেটি বলল, বাকি সবাই হু হু করে হেসে দেয়, কিন্তু আকাশ আর নিলয় তাদের মতো হু হু করে হাসতে পারছে না। রিফাত, এখন একটু চুপ করে থাক, আমাদের কাজটা করতে দে। প্রায় 10 মিনিট মাটি খোঁড়ার কাজ শেষ করে নিচের দিকে টর্চ লাইট জ্বালানোর সাথে সাথেই সবাই ভয় পেয়ে গর্ত থেকে 10 হাত দূরে চলে গেল। এই দৃশ্য দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। ভয়ে তাদের হাত পা ঠান্ডা হয়ে যায়। গর্তে কোনো লাশ ছিল না। গর্তের নিচের স্তরে মাংসবিহীন কঙ্কাল পড়ে আছে। ভয়ে তাদের চোখগুলো কপালে উঠে যায়, গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। 3 দিন আগে কাউকে আধমরা অবস্থায় মাটি চাপা দিয়ে গেলে এইটুকু সময়ের মধ্যে কিভাবে মাংস পচে হাড়গুলো পরিত্যক্ত হয়ে থাকে। আকাশ আর নীলের চোখের দিকে সবাই তাকিয়ে আছে। দুজনেই চুপচাপ হয়ে দাঁড়িয়ে আছে। আকাশ সাহস করে গর্তের দিকে আরও একবার তাকিয়ে নিশ্চিত হয়ে নিল। গর্ত থেকে রজনীগন্ধা ফুলের সুবাস তাদের নাক ভেসে আসছে। যেখান থেকে বাজে গন্ধ বের হওয়ার কথা সেখান থেকে ফুলের সুবাস বের হচ্ছে। সবার কপাল বেয়ে ঘাম ঝরছে। হঠাৎ কারো ভয়ঙ্কর হাসি শুনতে পেল। চমকে গিয়ে পিছনের দিকে তাকাতেই দেখে ছোট একটা গাছ কারণ ছাড়াই নড়াচড়া করছে। গাছের মগডালে সাদা দবদবা কাফনের কাপড় আটকে বাতাসে খেলা করছে। তাদের হার্টবিট ক্রমশ বেড়ে যেতে লাগলো। তাড়াহুড়ো করে সেখান থেকে সবাই প্রস্থান নিল। এদিকে 2 দিন ধরে তদন্তের কাজ শুরু করে পুলিশ, কিন্তু এগিয়ে যাওয়ার মতো কোনো সূত্র পাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করে তারা একটা সূত্র ধরে এগিয়ে যায়। রিয়ার ফোনের লাস্ট কল ট্র্যাকিং করে পৌঁছে যায় সেই জঙ্গলে যেখানে 8 জন মিলে গণধর্ষণ করেছিল রিয়াকে। পুলিশ তাদের সাধ্যমতো সার্চ অপারেশন চালাতে থাকে। তারপরও কোনো প্রমাণের সম্মুখীন হতে পারছিল না। বাধ্য হয়ে রিয়ার ফাইল গোয়েন্দা পুলিশের কাছে অর্পণ করে দিল। এই কেসের দায়িত্ব নিয়েছিল ডিএমপি তমাল ঘোষ। সকাল থেকেই তমাল ঘোষ এর টিম নিয়ে জঙ্গলে উপস্থিত হয়। তাদের একটু প্রচেষ্টায় কেসটার প্রায় অনেক কাছে চলে যায়। রিয়াকে যে ঘরে ধর্ষণ করেছিল সেই ঘরের ভেতর কিছু জামাকাপড় খুঁজে পায় গোয়েন্দা টিমের সদস্যরা, সেই সাথে অর্ধেক খাওয়া সিগারেটের টুকরো। সেই সূত্র ধরে তারা এগোতে থাকে। হঠাৎ তমাল ঘোষ খেয়াল করে জঙ্গলের এক পাশে মাটির স্তূপ জমে আছে। কাছে গিয়ে দেখতে পায় গর্তে একটা কঙ্কাল পড়ে আছে। তাদের সন্দেহ এই জামাকাপড়গুলো যার, কঙ্কালটাও নিশ্চয়ই তার। প্রথমে মেয়েটিকে দর্শন করে তারপর মাটি চাপা দিয়ে দেয়। গোয়েন্দার টিম ঠিকঠাকভাবেই এগোচ্ছিল, কিন্তু এত তাড়াতাড়ি লাশ নষ্ট হয়ে যাওয়ার ব্যাপারটা তাদের মাথায় ঢুকছে না। কঙ্কাল তুলে ফরেনসিক মেডিসিন ল্যাবে পাঠিয়ে দেয় আর জামাকাপড়গুলো থানায় নিয়ে যায় শনাক্তকরণের জন্য। পরের দিন সকালবেলা রিয়ার পরিবারকে থানায় ডাকা হয় আর পরিত্যক্ত জামাকাপড়গুলো হাতে দিয়ে বলল চিনতে পারে কিনা। রিয়ার মা অতি আনন্দের সহিত জানলো এগুলো রিয়ার জামাকাপড়। কিন্তু আমার মেয়ে কোথায়? স্যার, আমার মেয়ে কোথায়? স্যার, আমার মেয়ে কোথায়? সে আর পৃথিবীতে বেঁচে নেই। তাকে খুন করা হয়েছে। কে বা কারা করেছে এই নোংরা কাজ তা এখনো জানা যায়নি।
কিছুদিনের মধ্যেই আমরা অপরাধীকে খুঁজে বের করে শাস্তি দেব। স্যার এসব কি বলছেন? আপনাদের কথা ভুল হচ্ছে। আপনার হাতে যে কাপড় চোপড়গুলো দেখছি, আমরা সেগুলো জঙ্গলের ভেতর পরিত্যক্ত অবস্থায় পাই। প্রথমে রিয়াকে দর্শন করা হয়েছে, তারপর সুষ্ঠু চিন্তা ভাবনায় খুন করে মাটি চাপা দেওয়া হয়েছে। রিয়ার মা কথা বলার ভাষা হারিয়ে ফেলে নিস্তব্ধ হয়ে চেয়ারে বসে রইল, কথা বলার মতো শক্তি হারিয়ে ফেলল। ঠিক তখন থানায় রিয়ার বাবা এসে হাজির। একটু আগে বাসায় এসে শুনল তার স্ত্রী থানায় গিয়েছে। সে দেরি না করে তাৎক্ষণিক থানায় চলে আসে। রিয়ার মায়ের পাশের চেয়ার টানতে টানতে বলল, স্যার, আমার মেয়ের কোনো খোঁজ পেলেন? এইবারও তমাল ঘোষ চুপ করে আছেন। তার নীরবতা অনেক কিছু প্রকাশ করছে। বাধ্য হয়ে তার স্ত্রীকে জিজ্ঞেস করলো, সেও চুপ করে বসে আছে। রিয়ার বাবার তর সইছে না, তার স্ত্রীর কাঁধে শক্ত করে হাত দিয়ে বলল, আমাদের রিয়া কোথায়? স্বামীর হাতের ছোঁয়ায় তার চিন্তার ছেদ ঘটতেই জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, ওগো, আমাদের রিয়া মামুনি আর বেঁচে নেই। কেউ নাকি আমার মামুনিকে। রিয়ার বাবা বড় বড় চোখ করে তমাল ঘোষের চোখের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করলো, স্যার, সত্যি কি আমার মেয়েটা বেঁচে আছে? নিজেকে সংযুক্ত রাখুন। যে চলে গেছে তাকে নিয়ে ভেবে লাভ নেই, যে আছে তাকে নিয়ে ভাবুন। আপনার স্ত্রীকে সামলান। দুজনের চোখে অশ্রু খেলা করছে। কেউ কারো দিকে তাকিয়ে কথা বলতে পারছে না। মেয়ে হারানোর সাথে সাথে তাদের মুখের ভাষাও হারিয়ে যায়। তদন্তের জন্য রিয়ার পরিবারকে তমাল ঘোষ জিজ্ঞাসাবাদ করে। উত্তরে তাদের পরিবার জানায় রিয়ার সাথে কখনো কারো সম্পর্ক ছিল না, তাদের সাথেও কারো কোনো হিংসা বিদ্বেষ ছিল না। এই মুহূর্তে রিয়ার মা বাবা ফরেনসিক ল্যাবে দাঁড়িয়ে আছে তার মেয়ের কঙ্কাল দর্শনের জন্য। শেষবারের মতো তাদের মেয়ের অবশিষ্ট অংশ দেখার জন্য অস্থির হয়ে আছে। ফরেনসিক মেডিসিনের ডাক্তার রায় তাদের সামনে রিয়ার কঙ্কাল হাজির করলো, কিন্তু তার মা বাবা কিছুই মেনে নিতে পারছে না। এটা তাদের আদরের মেয়ে রিয়া মামনি। দু চোখ জুড়ে জলে টলমল করছে। রিয়ার কঙ্কাল জড়িয়ে ধরে দুজনে কাঁদতে থাকে। মনে হচ্ছে তাদের দেহ থেকে আত্মাটাকে সরিয়ে রেখেছে কেউ। দুজনেই সেটার উপর চুমু খেতে লাগলো। ততক্ষণে ডাক্তার রায় তমাল ঘোষের কাছে এই রহস্যময় কঙ্কালের বিষয়টা বুঝিয়ে বলল, দেখুন স্যার, আমি হলপ করে বলতে পারি এই কঙ্কালটা অনেক পুরনো। কয়েকদিন আগে মৃত্যু হলে মানুষের কঙ্কাল কখনো এমন হতে পারে না। যদিও এমন হয়, তারপরেও কঙ্কালের গায়ে মাংসপিণ্ড লাগা থাকতো। তাহলে ডাক্তার, আপনি বলতে চাচ্ছেন এটা কোনো মেয়ের কঙ্কাল নয়? স্যার, আমার দিক থেকে মনে হচ্ছে এই সপ্তাহখানেক আগের কঙ্কাল না, কিন্তু আমাদের সমস্ত প্রমাণ দেখে মনে হচ্ছে এটা মেয়ের কঙ্কাল। এর থেকে বেশি কিছু বলতে পারছি না। তমাল ঘোষ এই কেসের আগাগোড়া কিছুই বুঝতে পারছে না। রিয়ার মা বাবাকে বলল, ইচ্ছে হলে আপনারা এই কঙ্কালকে ইসলামের বিধি মোতাবেক কবর দিতে পারেন। তবে আমি বলতে চাচ্ছি যে আর কিছুটা দিন সময় দিলে ভালো হতো। আর অনেক কিছু জানার বাকি ছিল। রিয়ার মা বাবা তমাল ঘোষের কথা মেনে নিয়ে বাড়িতে ফিরে আসে। রুমে ঢুকতেই আকাশ বলল, কাকিমা রিয়ার ব্যাপারে কিছু জানতে পারলে? রিয়ার মা চুপ করেই রইল। কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছে। রিয়ার বাবা শান্ত হয়ে আকাশকে সবকিছু খুলে বলল। মিথ্যা কান্নায় ভেঙে যায় আকাশ। অথচ তার ভেতরে মানুষ নামের পশু মন কেউ চিনতে পারল না। বিকেলবেলা আরও একবার ডাক্তারের কাছে আসার জন্য তমাল ঘোষ অনুরোধ করলো। রিয়ার মা বাবা দুজনেই ফরেনসিক ল্যাবে যাওয়ার পর ডাক্তারের কথা শুনে অবাক হয়ে যায়। ডাক্তার রায় তাদের উদ্দেশ্যে বললেন, আপনাদের জবান অনুযায়ী রিয়া মামুনির জন্মের পরেও কোনো শারীরিক বিকলাঙ্গতা ছিল না। এম আই রাইট? স্যার, আমাদের মেয়ের শারীরিক কোনো সমস্যা ছিল না। আমি বলছি সমস্যা ছিল, হয়তো আপনারা কখনো খেয়াল করেননি। রিয়া মা চিৎকার করে বলল, স্যার, কতবার বলবো আমাদের মেয়ে 8-10টা মেয়ের মতোই স্বাভাবিক ছিল। আপনি কেন বিশ্বাস করছেন না? তাহলে এই কঙ্কাল আপনাদের মেয়ের না? স্যার, একবার বলছেন আমাদের মেয়ের, আবার বলছেন না। আমাদের নিয়ে আপনারা মজা করছেন। সরি টু সে, আমি বলতে বাধ্য হচ্ছি যে আসলে তাড়াহুড়ো করতে গিয়ে আমাদের কিছু মিস্টেক হয়েছে। শুরু থেকে আমার সন্দেহ ছিল এটা কয়েকদিনের মৃতদেহের মানুষের কঙ্কাল হতে পারে না। তাই পুনরায় ভালোভাবে কঙ্কালটিকে অবজার্ভ করে দেখতে পেলাম মেয়েটির পায়ে 5টি আঙ্গুলের পরিবর্তে 6টি আঙ্গুলের হাড় রয়েছে, যেগুলোকে মেডিকেল সায়েন্সের মেটারসাল বলে। একটা নর্মাল মানুষের মেটারসাল 5টি হয়ে থাকে, সেখানে এই কঙ্কালের মোট মেটারসাল হচ্ছে 6টি। যদি আপনাদের কথা সঠিক হয় তবে কঙ্কালটি আপনার মেয়েদের নয়। ডাক্তার রায়ের কথা শুনে তারা দুজনেই স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তাদের দুজনের মাঝে কি ঝড় চলছে সেটা কেউ বুঝতে পারছে না। রিয়ার বাবা ডাক্তার রায়ের একটু কাছে গিয়ে বলল, স্যার, তাহলে আমাদের মেয়ে কোথায়? আমাদের পক্ষে এটা বলা সম্ভব হচ্ছে না। আপনাদের মেয়ে কোথায় সেটা খুঁজে বের করবে গোয়েন্দা টিম। এখন আপনারা আসতে পারেন, দরকার হলে আমরা আবার ডেকে আনবো।
ডাক্তার রায়ের কথা শুনে তারা একটু ভরসা পায়। যাই হোক না কেন তাদের মেয়ে এখনো বেঁচে আছে। বাসায় গিয়ে আনন্দের সহিত সবাইকে জানিয়ে দেয় ওই কঙ্কালটি তাদের মেয়ের না, তাদের মেয়ে এখনো বেঁচে আছে। রিয়ার মায়ের মুখে এমন কথা শুনে আকাশের বুকের ভেতরটা ছেদ করে ওঠে। এটা কিভাবে সম্ভব? একটা মেয়েকে 8 বার ধর্ষণ করে মাটি চাপা দেওয়ার পরেও বেঁচে আছে? এটা কখনো হতে পারে না। আকাশের সারা শরীর ঘেমে ছেয়ে গেছে। রুমে ঢুকে নীলের কাছে ফোন দিয়ে সবকিছু খুলে বলল আকাশ। তার কথা শুনে নীলের রীতিমতো থরথর করে কেঁপে উঠেছে। আকাশ সিদ্ধান্ত নিল এর একটা বিহিত করতেই হবে। রাত 10টায় 8 জন মিলে সাক্ষাৎ করে ডিসিশন নেয়। অন্যদিকে ডাক্তার রায়ের কথায় অফিসার তমাল ঘোষের ভাবনা ছেদ ঘটে। এই কঙ্কাল মেয়েটির না হলে কার হতে পারে? তাছাড়া মেয়েটি এখন কোথায়? তাদের মনে হাজারটা প্রশ্ন উকিঝুঁকি দিচ্ছে। সব প্রশ্নের সমাধান একটাই, যেভাবে হোক রিয়াকে খুঁজে বের করতে হবে। অফিসার তমাল ঘোষ ডাক্তার রায়ের কাছ থেকে আরও কিছু তথ্য নিয়ে দলবল নিয়ে জঙ্গলে উপস্থিত হলো। জঙ্গলের প্রতিটি রাস্তাঘাট সিল করে দিল। টিমের প্রতিটি সদস্য জঙ্গলের প্রতিটা জায়গা তন্ন তন্ন করে কিছু পাচ্ছে না। হঠাৎ জুনিয়র অফিসার সাব্বির হাসান ছোট বিলের ধারে ছোট ড্রামের ভেতর পেট্রোল আর ছোট এক ক্যান্টিনে কেরোসিনের দেখা পেল। ড্রাম আর ক্যান্টিন দুটোই ফিল আপ ছিল। গোয়েন্দা টিম তবুও খুঁড়িয়ে দেখে নিল। এই সব দেখার পর তাদের মনে নতুন এক প্রশ্নের উদয় হলো। হতে পারে মেয়েটিকে দর্শন করার পর পুড়িয়ে ফেলতে চেয়েছিল। দুর্ভাগ্যবশত মেয়েটি পালিয়ে যায়। তাকে ধাওয়া দেওয়ার নেশায় মগ্ন ছিল বলে অপরদিকে ড্রাম আর ক্যান্টিন লাপাত্তা করার কথা মনে ছিল না। কিন্তু টিমের বাকি সদস্যের প্রশ্ন ছিল যদি মেয়েটি পালিয়ে যায় তাহলে এই কঙ্কালটি কার হতে পারে? কিছুক্ষণের জন্য মেনে নিলাম উক্ত পাওয়া কঙ্কালটি এই মেয়ের না। তাহলে মেয়েটি নিখোঁজ হওয়ার পর অনেক আগের কঙ্কাল দৃশ্যমান হলো কিভাবে? তাও আবার গর্তের উপরে মাটি খোঁড়া অবস্থা ছিল। হয়তো মেয়েটির সাথে এই ঘটনার সাদৃশ্য রয়েছে। আর না হয় মেয়েটি সমাজের মানুষের কাছ থেকে নিশ্চিহ্ন হওয়ার জন্য মৃত্যুর অনুকূলে এই দৃশ্য তৈরি করেছে। প্রতিটা পয়েন্ট ধরে গোয়েন্দার টিম এগিয়ে যাচ্ছে। রাত 10টা বাজে টং দোকানে 8 জন মিলে খামে খেয়াল দিয়ে বসে আছে। কারো মুখে কোনো আওয়াজ নেই। আকাশ একটা সিগারেট ফুঁকতে ফুঁকতে তাদের নিয়ে স্কুলের মাঠে বসে আলোচনা করলো। সব কিছু শুনে নিলয় বলল, আকাশ, এটা রিয়ার আত্মা হতে পারে না? দূর, তুই এখনো আদিকাল নিয়ে পড়ে আছিস। এসব আত্মা টাত্মার ভয় আমাকে দেখাইস না। আকাশের কথা শেষ হতে না হতেই ঝুমঝুম বৃষ্টি শুরু হলো। এক নিমিষেই চারিদিকে অন্ধকার হয়ে গেছে। হঠাৎ তাদের বন্ধু রিফাত খেয়াল করলো আশেপাশে কোথা হতে অদ্ভুত হাসির আওয়াজ বের হচ্ছে। আর চোখে আশেপাশে তাকিয়ে দেখে নিলয়। বাকি সবাই আলোচনামগ্ন। সবার থেকে রিফাত ছিল একটু বেশি সাহসী, কিন্তু চুপচাপ থাকতে বেশি পছন্দ করত। রিফাত হাসির আওয়াজ আবিষ্কার করতে তাদের থেকে একটু আলাদা হয়ে গেল। বাকি সবার কথাবার্তা শেষ হতেই খেয়াল করলো রিফাত নেই। আশেপাশে ডাকাডাকি করেও তার কোনো হুদিশ পেল না। নিলয় রিফাতের নাম্বারে ফোন দিয়ে দেখে রিং হচ্ছে, কিন্তু ফোনটা রিসিভ করছে না। অজানা ভয়ের সাথে দুগদুগানি শুরু হয়। নিলয় আবার ফোন দিয়ে দেখলো আশেপাশে রিফাতের ফোনের রিংটোন শোনা যাচ্ছে। রিংটোনের সূত্র ধরেই সবাই রিফাতকে খোঁজার জন্য ব্যস্ত। রিফাত ফোন রিসিভ না করে পাল্টা মেসেজ দিয়ে একটু স্কুলের পেছনে এসে দেখ, চুপটা বৃষ্টি সন্ধ্যে সবাই নিজেকে হারিয়ে ফেলবি। এমন মেসেজ দেখে রিফাতকে সবাই গালি দিয়ে থাকে। বিপদের সময় সে কবি হতে চায়। গুটি গুটি পায়ে সবাই এগিয়ে যাচ্ছে, কিন্তু বৃষ্টির জলের ধারায় তারা কেউ ভিজতে চাইছে না। রাগান্বিত হয়ে নিলয় আবার রিফাতের নাম্বারে ফোন দিল, রিসিভ হচ্ছে না। বজ্রপাতের আওয়াজ বেড়েই যাচ্ছে, কিন্তু রিফাতের এমন কর্মকাণ্ডে সবাই অতিষ্ঠ। আকাশ বাধ্য হয়ে বলল, একটু ভিজলে কিচ্ছু হবে না, দেখে আসি হারামজাদা আবার কাকে পছন্দ করেছে আমাদের না জানিয়ে। আকাশের কথা শুনে সবাই হেসে ঘুরিয়ে গেল, কিন্তু নিলয়ের মনের ভেতরে ভয়ের বাসা বেঁধেছে। আকাশের কথা মতো সবাই বৃষ্টিতে ভিজেই স্কুলের পেছনে গিয়ে রিফাতকে ডাকতে থাকলো, কিন্তু তার কোনো সাড়া পেল না। মিনিট 5 পর আরও একটা মেসেজ আসলো রিফাতের ফোন থেকে, বন্ধু তোদের পিছনে তাকিয়ে দেখ। নিলয় পিছনের দিকে তাকাতেই শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে উঠল। বাকি সবাই তখনও কিছু টের পায়নি। আকাশ নিলয়ের হাত দুটো শক্ত করে ধরে চিৎকার দেওয়ার কারণ জানতে চাইলে নিলয় আকাশকে তাদের পিছনের দিকে তাকাতে বলল। আকাশ আর বাকি সবাই একসাথে পিছনের দিকে তাকাতেই তাদের হাঁটু কাঁপা শুরু করলো, ভয়ে চিৎকার শুরু করলো। ততক্ষণে বৃষ্টি কমে যাওয়ায় রাস্তার আশেপাশের মানুষ সেখানে এসে হাজির। প্রতিটা মানুষের চোখ চরক গাছ হয়ে আছে। রিফাত উলঙ্গ অবস্থায় গাছের ডালে ওড়নার সাথে ঝুলে আছে। তার জেনিটাল অর্গান এর পার্ট কেউ কেটে দিয়েছে। রিফাতের লাশের কাছে কারো যাওয়ার সাহস হচ্ছে না। ভয়ে ভয়ে যখন তারা রিফাতের লাশে হাত দিবে, তখনই পাশ থেকে কেউ একজন বলছে, তোমরা কেউ লাশে হাত দিও না,
সমস্যায় পড়ে যাবে, পুলিশকে ফোন দাও, তারা এসে একটা ভিত করবে। ঘণ্টাখানেক পর ঘটনাস্থলে পুলিশ এসে উপস্থিত হলো। হাতে গ্লাভস পরে লাশটাকে নিচে নামালো। রিফাতের পরিবারের লোকজনকে ডাকা হলো। তারা জানায় তার পরিবার মা বাবা ছাড়া আর কেউই নেই। দুজনেই 15 দিন হলো হজ করতে গেছে। পুলিশ তখন আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলো। আকাশ কাঁপা কাঁপা কণ্ঠে ভারী গলায় শুরু থেকে শেষ অবধি বলল। বাকি ইনভেস্টিগেশনের জন্য লাশটাকে ফরেনসিক মেডিসিনের প্রেরণ করা হলো। তরুণ যুবকের সুসাইডের খবর শুনে ডিএমপি তমাল ঘোষ নিজেই পরিদর্শন করতে এসেছে। হাতে গ্লাভস পরে লাশটাকে নাড়িয়ে চাড়িয়ে দেখছে। হঠাৎ খেয়াল করলো লাশের পাশে হলুদ রঙের একটা ওড়না। তমাল ঘোষ ডাক্তারের কাছ থেকে জানতে পারে লাশটা এই ওড়নাতে ঝুলেছিল। তমাল ঘোষ একটু অবাক হয়ে যায়, কারণ সকালবেলা রিয়ার কাপড় চোপড়গুলো তাদের পরিবারের হাতে তুলে দেওয়ার সময় সেখানে সেম কালারের ওড়না ছিল। তমাল ঘোষের মাথায় সেই প্রশ্ন বারবার আঘাত করছে, এত রঙের ওড়না থাকতে হলুদ ওড়নাই কেন গলায় পেঁচিয়ে মার্ডার করলো? ডাক্তার বলল একটু পরে পোস্টমর্টম করা হবে, তারপর সবকিছু বলা যাবে। তমাল ঘোষ পুরো ঘটনা জানার জন্য অধীর আগ্রহে আছেন, তাই যতক্ষণ পোস্টমর্টম করা হলো ততক্ষণ সেইখানেই অপেক্ষা করলো। পোস্টমর্টম করা শেষ হলে ডাক্তার তমাল ঘোষকে জানায়, স্যার, ছেলেটার মৃত্যু জেনিটাল অর্গান বা গলা পেঁচিয়ে ঝুলানোর জন্য হয়নি। তাহলে কিভাবে হয়েছে? স্যার, আমরা ভিকটিমের স্পাইনাল থেকে ফ্লুইড কালেকশন করে সেটা কালচার করে দেখেছি। সেই ফ্লুইডে অ্যানেস্থেশিয়া মেডিসিন পাওয়া গেছে, যার ক্ষমতা সাধারণ অ্যানেস্থেশিয়া থেকে 3 গুণ বেশি। এগুলো অনেক দামি বিদায় আমাদের দেশে অপারেশন করার আগে এই মেডিসিন দিয়ে অবশ করা হয় না। মাত্র 5 সেকেন্ডের ভেতর এই মেডিসিন সম্পূর্ণ শরীরকে অবশ করে ফেলে। আপনি বলতে চাচ্ছেন এই মেডিসিন প্রয়োগ করার জন্যই তার মৃত্যু হয়েছে, আর মৃত্যুর পরে জেনিটাল অর্গান কেটে ঝুলানো হয়েছে? না স্যার, মেডিসিন দিয়ে শুধু অবশ করা হয়েছে, তারপর শ্বাসরোধ করে ভিকটিমকে মারা হয়েছে, এরপর তার জেনিটাল অর্গান কাটা হয়েছে। সবথেকে অবাক করার বিষয় এটাই যে ভিকটিমের জেনিটাল অর্গান সালফুরিক অ্যাসিড দিয়ে পুড়ে ফেলার চেষ্টা করা হয়েছে, তারপর বাকি অংশটুকু কাটা হয়েছে। নিঃসন্দেহে বলতে পারি ছেলেটার প্রতি কারো হিংসার মাত্রা অতিরিক্ত বেড়ে গিয়েছিল। আর কিছু জানতে পেরেছেন? না স্যার, আর কিছু জানা যায়নি, তবে জানা গেলে অবশ্যই আপনাকে ইনফর্ম করব। অফিসার তমাল ঘোষ মনে করছে রিয়া নিখোঁজের সাথে এই মার্ডারের সাদৃশ্য রয়েছে, তাই পুলিশ সুপারের কাছে আবেদন করলো এই মার্ডার কেসটা যেন তার কাছে অর্পণ করা হয়। তমাল ঘোষ তার বাকি বন্ধুদের থানায় দেখা করতে বলল। থানার কথা শুনে কারো যাওয়ার সাহস হচ্ছে না। বাধ্য হয়ে আকাশ আর নিলয় উপস্থিত হলো। তমাল ঘোষ দুজনকেই জিজ্ঞাসাবাদ করলো। লাশটার সাথে তোমাদের সম্পর্ক কি? স্যার, রিফাত আমার ছোটবেলার বন্ধু, আমরা একসাথে বড় হয়েছি, একই স্কুলে পড়াশোনা করেছি। কথাটা বলেই আকাশ হু হু করে কেঁদে উঠল। অফিসার নিলয়কে জিজ্ঞাসা করলো, তোমার কেমন বন্ধু? স্যার, প্রথমে আকাশের সাথে আমার বন্ধুত্ব হয়, তারপর আকাশের মাধ্যমেই রিফাতের সাথে পরিচয় হয়। কিন্তু স্যার, আমাদের এসব জিজ্ঞাসাবাদ করছেন কেন? কারণ আছে বলেই করছি। আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো তো, তোমার বন্ধুর সাথে শত্রুতা ছিল বা কোনো মেয়ের সাথে সম্পর্ক ছিল? না স্যার, কারোর সাথে কোনো শত্রুতা ছিল না, এমনকি তার মেয়ের কোনো বান্ধবীও ছিল না। তমাল ঘোষ আকাশের দিকে তাকিয়ে দেখে কথা বলার সময় তার ঠোঁট দুটো অনবরত কাঁপাকাঁপি করছে, মনে হয় সে কিছু লুকাচ্ছে। বর্ষাকালে এত রাতে 8 জন মিলে স্কুল মাঠে কি করছিলে? তার আগে বলো, তোমরা দুজন এখানে, বাকি 5 জন কোথায়? স্যার, 2 জনের পরীক্ষা চলছে, বাকি 3 জনকে জানাতে পারিনি ফোন বন্ধ থাকায়। আচ্ছা, সমস্যা নেই, আমি জানিয়ে দিব। এখন আমার আগে প্রশ্নের উত্তর দাও। স্যার, আমরা বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিলাম, হঠাৎ করে ওইখান থেকে রিফাত উধাও হয়ে যায়। কি নিয়ে আড্ডা দিচ্ছিলে? একটা জীবন্ত মানুষ হাওয়া হয়ে গেল, তোমরা টের পেলে না? অন্ধকার রাত ছিল, তার ভেতর 8 জন মানুষ, খেয়াল করতে পারিনি স্যার। 8 জন মিলে আড্ডা দিচ্ছিলে নাকি কোনো পরিকল্পনা করছিলে? স্যার, এসব কি বলছেন? কিসের পরিকল্পনা করব? গলা নামিয়ে কথা বলো। আর এখন তোমরা আসতে পারো, আবার দরকার হলে ডেকে নিব। আকাশ আর নিলয় চুপ করে থানা থেকে বের হয়ে আসে। মনে হয় জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করলো। তাদের কথার অঙ্গভঙ্গিতে তমাল ঘোষ কোনো রহস্যের গন্ধ পাচ্ছে। রাত 12টা বাজে। আকাশ বিছানায় হেলান দিয়ে শুয়ে আছে। মনের ভেতর ভয়ের পাহাড় ধীর গতিতে সৃষ্টি হচ্ছে। হঠাৎ ফোনের ভাইব্রেটে কেঁপে ওঠে। ডিসপ্লের দিকে তাকিয়ে দেখে নিলয়ের নাম্বার। দোস্ত, কই তুই? আমি তো বাসায়। তোকে এত অস্থির লাগছে কেন? আকাশ, আর একটা খারাপ খবর আছে। কিসের খারাপ খবর? শাকিল নাকি ছাদ থেকে লাফিয়ে সুইসাইড করেছে। কথাটা শুনেই আকাশের হাত থেকে ফোনটা বিছানায় উপর পড়ে যায়।
গতকাল রাতে রিফাত, আজ রাতে শাকিল, সবকিছু 8 জনকে ঘিরে। তার মানে কি রিয়ার আত্মা সবাইকে শেষ করে ফেলবে? কিন্তু আত্মা এসব তো মিথ্যে, তাহলে কি ভাবা সম্ভব? তাড়াতাড়ি করে আকাশ সুসাইড স্পটে গিয়ে দেখে শাকিল উপর থেকে মাটিতে পড়ে আছে। চারপাশে রক্তের স্রোত বয়ে যাচ্ছে, মাথার মগজ বাইরে থেকে চিকচিক করছে। পুলিশ চারদিকটা ঘিরে রেখেছে। শাকিলের পরিবার কান্নায় ভেসে যাচ্ছে। নিলয় এসে আকাশের পাশে চুপ করে দাঁড়িয়ে আছে। আশেপাশের সমস্ত মানুষজন, পুলিশ আর আকাশের বন্ধুরা একটা বিষয় দেখে রীতিমতো ভয় পাওয়ার শেষ লেভেলে পৌঁছে যায়। পুলিশ যখন শাকিলের লাশটাকে সোজা করার চেষ্টা করছিল, তখন শাকিলের এক পাশে দেখতে পায় রক্ত দিয়ে বড় বড় করে রিয়ার নাম লেখা। চমকে যায় আকাশ ও তার বন্ধুরা। বিন্দু বিন্দু ঘামের কণা কপাল থেকে টুপ টুপ করে গা বেয়ে পায়ে পড়ছে। আকাশ মনে মনে ভাবছে, তবে কি রে বেঁচে আছে নাকি তার আত্মা আমাদের সবার উপর প্রতিশোধ নিচ্ছে? শাকিলের পরিবারের অনুমতি নিয়ে লাশটাকে মর্গে নিয়ে যাওয়া হয়। তাদের জিজ্ঞাসাবাদ করতে সকালবেলা থানায় ডাকা হয়। সাথে বাকি বন্ধুদেরও আসতে বলা হয়। সকাল 10টা বাজে। সূর্যের আলো চারপাশটা আলোকিত হয়ে আছে। শুধু অন্ধকার হয়ে আছে রিয়ার মা বাবার জীবন। মেয়ের সুখে কাঁদতে কাঁদতে মা আজ মৃত্যু দুর্গরা উকি দিচ্ছে। বাবার পাগল মন প্রতিটা প্রহর মেয়েকে খুঁজে বেড়াচ্ছে। এই বুঝি মেয়েটা ফিরে আসবে, এই বুঝি বাবা বলে জড়িয়ে ধরে কপালে বড় একটা চুমু এঁকে দেবে। পুরনো স্মৃতিগুলো মনে করে চোখের কোণে হাজারো জলরাশি খেলা করছে। হঠাৎ আকাশ বলল, কাকু, তোমাদের সবার প্রবলেম কি? তোমাদের মেয়েকে কি আমরা খুন করেছি? রিয়া তোমাদের মেয়ে হয়, আমার কি বোন হয় না? তোমাদের যতটা কষ্ট হচ্ছে আমারও ঠিক ততটাই কষ্ট হচ্ছে, আর তোমরা সবাই আমাকে বুঝতেই চাইছো না। এসব বলছিস কেন? তাহলে কি বলবো? প্রত্যেকটা দিন থানায় যেতে হচ্ছে আমাদের। আমরা তো ভদ্রঘরের সন্তান, প্রতিদিন থানায় যেতে আমাদের খারাপ লাগে। আমরা কোনো মার্ডারের আসামি নাকি যখন তখন থানায় যেতে হবে? হয়তো তোদের কাছ থেকে পুলিশ কোনো সূত্র খুঁজে বের করবে, তাই বারবার তরফ করে। আমরা শত্রুকে ভয় পাই নাকি? আর এসব আমাকে বলছিস কেন? আমি যতদূর জানি তোর বন্ধু শাকিল গতকাল রাতে ছাদ থেকে লাফিয়ে সুইসাইড করেছে। সেই সুবাদে পুলিশ তোদের থানায় যেতে বলেছে। এখানে রিয়ার কোনো প্রশ্নই ওঠে না। কাকার মুখে এমন কথা শুনে আকাশ মুখটা পেঁচার মতো করে বদমেজাজি রুম থেকে বের হয়ে গেল। রিয়ার মা কেবল চুপ করে কথাগুলো হজম করছিল। কেন জানি তার আকাশকে সুবিধা লাগছে না। এদিকে পুলিশের কথা মতো শাকিলের পরিবার ও তার বন্ধুরা থানায় এসে হাজির। তমাল ঘোষ আকাশ আর নীলয়ের দিকে এক পলকে তাকিয়ে আছে। মনে হয় বিয়ের শুভদৃষ্টি হচ্ছে। একসময় আকাশ চোখ সরিয়ে তমাল ঘোষকে বলল, স্যার, আমাদের কিসের জন্য ডেকেছেন সেটা বলেন, বাসায় কাজ আছে। অস্থির হচ্ছে কেন বাবা? তোমরা তো বদ্ধ ঘরের সন্তান, তোমাদের কিসের কাজ থাকতে পারে? আকাশ ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে ভাবছে। একটু আগেই সে কাকুকে এই ডায়লগটা দিয়ে আসছে। সেম ডায়লগ তমাল ঘোষের মুখ থেকে শুনে হালকা পাতলা নিজেকে প্রস্তুত করে নিল। আকাশ নীল চুপ করে দাঁড়িয়ে আছে। মনে হয় তাদের মুখে কেউ আঠা মেরে দিচ্ছে। তমাল ঘোষ শাকিলের পরিবারকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তাদের কথা শুনে তমাল ঘোষের কথা বলার ভাষা হারিয়ে গেল। শাকিলের মা বলছিল, স্যার, আমাদের ছেলেকে রিয়ার মা বাবা দুজনে মিলেই মার্ডার করেছে। কয়েকদিন যাবৎ তারা আমাদের ছেলের উপর বেশ টর্চার করছিল। টর্চার করছিল মানে? স্যার, মানসিক টর্চার। দিনে কয়েকবার আমার ছেলেকে তার মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। তার মেয়ে কোন ছেলের হাত ধরে চলে গেছে সেটা কি আমার ছেলে জানে? আপনি আরও কাউকে সন্দেহ করেন? আপনাদের সাথে কারো শত্রুতা ছিল? এতদিন ছিল না, কয়েকদিন আগে থেকেই শত্রুতা শুরু করে রিয়ার পরিবার। তমাল ঘোষ শাকিলের পরিবারের সাথে কথা বলার সময় আর চোখে তাকালো আকাশের দিকে। এসি রুমে হালকা তাপমাত্রা সে ঘামছে। তমাল ঘোষ আবার তাদের সাথে কথা বলায় মনোনিবেশ করলো। সব কথাবার্তা শেষ করে আকাশ আর নীলের দিকে তাকিয়ে বলল, এরপর যদি তোমাদের মাঝে আর কোনো ঘটনা ঘটে তাহলে বুঝবো তোমাদের মাঝেই গড়বড় আছে। থানা থেকে বের হয়ে আকাশ আর নীলয় সরাসরি তাদের সব বন্ধুদের সাথে দেখা করে সাবধানে থাকতে বলে। তাদের সবার ভিতরে ভয় বিরাজ করছে, চোখে মুখে ভয়ের ছাপ। এদিকে পোস্টমর্টম রিপোর্টের জন্য তমাল ঘোষকে ল্যাবে ডাকা হয়। ডাক্তারের জবান অনুযায়ী শাকিলকে প্রথমেই হিপনোটাইজ করা হয়। তারপর আগের ভিকটিমের বডিতে যে স্পাইনাল মেডিসিন দেওয়া হয়েছিল সেই স্পাইনাল মেডিসিন দিয়েই শাকিলকে অবশ করা হয়। সুযোগ বুঝে শ্বাসরুদ্ধ করার পর তারও জেনেটিক্যাল অর্গান কেটে ছাদ থেকে ফেলে দেওয়া হয়। আগের মার্ডারের সাথে এই মার্ডার পরোক্ষভাবে জড়িত। দুটো মার্ডার মুদ্রার এপিট ওপিট। এদিকে সন্ধ্যার দিকে বাসায় ফিরছে নিলয়। তার পেছনে এক বৃদ্ধ মহিলা হাঁটছে। বয়সের ভারে স্বাভাবিকভাবে হাঁটতেও পারছে না। বাজার থেকে নিলয় বাসা যেতে মাঝপথে ছোট একটা নিস্তব্ধ গলি অতিক্রম করতে হয়। যখন সে গলির মুখে এসে উপস্থিত হলো তখন বেলি ফুলের সুগন্ধ তার নাকে এসে ভাসছে।
অবাক হয়ে পিছনে তাকিয়ে দেখে ওই মহিলার হাতে বেলি ফুল। বৃদ্ধ মহিলার একটু কাছে গিয়ে বলল, কি ব্যাপার? আপনি সেই কখন থেকে আমার পিছু নিচ্ছেন? সমস্যা কি আপনার? আসলেই বাবা বয়স্ক মানুষ, ছেলে মেয়ে কেউ নেই, তাই এই ফুল বিক্রি করে পেট চালাই। তুমি কি এই ফুলগুলা নিয়ে কিছু টাকা দিতে পারবা? আপনার ফুল নেওয়ার কোনো ইচ্ছা নেই। আপনাকে 100 টাকা দিচ্ছি, এখনই আমার পিছু ছাড়বেন। মহিলা মাথা নেড়ে হ্যাঁসূচক সম্মতি দেয়। নীলয় পকেট থেকে মানিব্যাগ বের করে 100 টাকা একটা নোট মহিলার হাতে দিতেই অবাক হয়ে যায়। মহিলার মুষ্টিবদ্ধ হাতে কাপড়ে ছোট এক টুকরো। নীলের মনে পড়ল, যখন সে রিয়ার কাছে গেছিল তখন রিয়া হাত দিয়ে শার্ট ধরে পেছনের দিকে ফেলে দেওয়ার সময় শার্টের কিছু অংশ ছিঁড়ে তার হাতেই রয়ে যায়। কে আপনি? বলার সাথে সাথেই 2 গালে দুটো থাপ্পড় দিয়ে বলল। তোদের সময় ফুরিয়ে এসেছে। কণ্ঠটা বেশ পরিচিত লাগলো তার। কোনো কিছু জানার আগেই ভয়ে সেন্সলেস হয়ে যায়। রাত 3টা বাজে। নীলয় হাসপাতালে ভর্তি, এখনো সেন্স আসেনি। আকাশ ব্যাডের পাশে দাঁড়িয়ে আছে, কিছু একটা ভাবছে। হঠাৎ তার চোখ গিয়ে পড়লো জানলার পর্দায়। কারো ছায়া জানলার পর্দায় স্পষ্ট দেখা যাচ্ছে। আকাশ ধীরে ধীরে জানলার কাছে গিয়ে দেখে কিছুই দেখতে পেল না। বিছানার পাশে এসে আবার দাঁড়াতেই সেই ঘটনার সম্মুখীন হলো। আবারও জানলার কাছে গিয়ে দেখে কিছুই নেই। মনে মনে হ্যালোসিনেশন ভেবেই বসে রইল। সারা রাত এইভাবেই কাটলো। সকালবেলা নীলের গান আসতেই বলল, আকাশ, সে আমাদের বাঁচতে দিবে না, আমাদের সবাইকে মেরে ফেলবে। কি হয়েছে বাবা? কে বাঁচতে দিবে না? আমার কাছে বল। নীলয় চুপ করে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশের বুঝতে বাকি রইল না নীলয় রিয়ার ব্যাপারে কিছু বলবে, যার জন্য তার মায়ের কাছে কিছু বলতে পারছে না। আকাশ কায়দা করে নীলয়ের মাকে বের করে নীলের কাছে সবকিছু জানতে চাইল। কি হয়েছে বল আমার কাছে। দোস্ত, রিয়ার আত্মা আমাদের বাঁচতে দিবে না। তুই এখন আত্মা নিয়েই ভাবছিস? বিশ্বাস কর, গতকাল সন্ধ্যাবেলা রিয়ার আত্মা আমাকে থাপ্পড় মেরে বলেছিল আমাদের সময় ফুরিয়ে এসেছে। নিলয় যেভাবে বলছে বিশ্বাস না করে কোনো উপায় নেই। হাসপাতাল থেকে বের হয়ে দুজনে সরাসরি এক পীরের সম্মুখীন হয়ে বলল, একটা আত্মা আমাদের পিছু নিয়েছে, স্বাভাবিকভাবে জীবনযাপন করতে দিচ্ছে না। একটা সুষ্ঠু সমাধানের জন্য আপনার কাছে এসেছি। পীর বাবা তাদের হাতে দুটো তাবিজ দিয়ে বলল, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে 1 গ্লাস পানিতে তাবিজটা আল্লাহর নাম নিয়ে ভিজিয়ে সেই পানি পান করবি। তারপর তাবিজটা আবার ডান হাতে কনুইয়ের উপরে বেঁধে রাখবি। আকাশ আর নীলয় মহা খুশি হয়ে পীরকে 5,000 টাকা বকশিস করে। অপরদিকে পুলিশের ভয়ে কাটাতে মোটা অঙ্কের টাকা দিয়ে কেসটা ক্লোজ করে দেয় আকাশ, নীলয় ও তার বন্ধুরা। এখন সবাই বিন্দাস লাইফ কাটাচ্ছে। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে কানে হেডফোন দিয়ে গান শুনছে আকাশ। এমন সময় খবর এলো তার এক বন্ধুর নাকি নাক মুখ দিয়ে ব্লাড বেরোচ্ছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাধ্য হয়ে হাসপাতালে গিয়ে তার বন্ধুকে মর্গে খুঁজে পায়। পুলিশের কোনো হাত না থাকায় লাশটাকে ওইভাবেই কবর দেওয়া হলো। তারা দুজন ভাবছে, একটু ভুলের জন্য আমাদের আর একটা বন্ধু হারিয়ে গেল। পীর বাবার কাছে যদি তাকেও নিয়ে যেতাম তাহলে আজ এই দৃশ্যের মুখোমুখি হতে হতো না। আকাশ তার বাকি 3 বন্ধুকেও পীর বাবার কাছে নিয়ে যায় এবং পীর বাবা আগের মতো করেই কিছু পরামর্শ দিলেন। তাদের সবার কাছে মনে হচ্ছে নতুন একটা জীবন ফিরে পেল তারা। আজ রাতে সবাই মাস্তি করব। হই উল্লাস করতে করতে তারা বাড়ি ফিরে গেল। বর্ষাকালে বৃষ্টি যেন থামতেই চাচ্ছে না। নরপশুগুলো এতটাই আনন্দিত ছিল যে ঘুটঘুটে অন্ধকার সন্ধ্যায় নেশা করে তারা মদ ও প্রয়োজনীয় নেশাদ্রব্য কিনে সেই জঙ্গলের ভিতর রুমটায় চলল। তখন রাত 8টা বাজে। সবাই নেশা করার ব্যস্ত। চারপাশে নিস্তব্ধতা গ্রাস করে আছে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে ঝিলমিলে আলো। সবাই উন্মাদ হয়ে আছে নেশার স্রোতে। এমন সময় কারো হাসির আওয়াজ পেল। তাদের মাথায় বাজ ভেঙে পড়ল। রুমের আশেপাশে ভালোভাবে খোঁজাখুঁজি করেও কিছু পেল না। নেশার ঘুরে হ্যালোসিনেশন ভেবে সবাই আবার নেশা করায় ব্যস্ত হয়ে পড়ল। প্রায় 2 ঘন্টা নেশার জগতে ডুবে থাকার পর ঘুমের রাজ্যে হারিয়ে গেল। সকালবেলা বর্ষাকালীন হওয়ার পরেও রোদের আলোয় চারপাশটা অন্যদিকে থেকে রঙিন হয়ে আছে। জানলা দিয়ে সূর্যের আবছা আলোয় আকাশ আর নীলের মুখে ছিয়ে যাচ্ছে। রোদের আলো চোখে ঠিক মাঝখানে স্থির হয়ে আছে। আকাশ চোখ কসলাতে কসলাতে সজাগ হয়ে তাকাতাকি করছে এদিক ওদিকে। নীলেও তার পাশে চিত হয়ে শুয়ে আছে। কাল রাতে নেশা করা ঘটনা মনে হতে বেশি সময় লাগেনি। আকাশ নীলের কাঁধে হাত দিয়ে বলল, দোস্ত, সকাল হয়ে গেছে, আমাদের এখানে থাকা নিরাপদ না। কয়টা বাজে বন্ধু? আর একটু ঘুমিয়ে নেই। দেখ ভাই, পাগলামি করিস না। এতগুলো মানুষ একসাথে আছি দেখলে কেউ সন্দেহ করবে। কথাটা বলেই আকাশ থমকে যায়। তার স্পষ্ট মনে আছে গতকাল রাতে 5 জন একসাথে এখানে এসেছিল। তাহলে বাকি 3 জন কোথায়? ওরা কি তাদের রেখে চলে গেল? সামনের দিকে একটু একটু করে এগিয়ে দরজার লকটা খুলে সামনের দিকে তাকাতেই শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে ওঠে।
তার চিৎকার আওয়াজে নীলের ঘুম ভেঙে যায়। তাড়াহুড়ো করে আকাশের কাছে যেতে নীলেও চিৎকার করে পিছনের দিকে চলে আসে। তারা দুজনের রক্তপ্রবাহ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। সামনের দিকে 3 গাছের 3 ডালে তাদের 3 বন্ধু উলঙ্গ অবস্থায় ঝুলে আছে। তাদের প্রত্যেকের জেন্ডিক্যাল অর্গানটা কাটা অবস্থায় ঝুলে আছে। 3 জনের গলায় এক রঙের ওড়না পেঁচানো। চোখগুলো বড় বড় করে তাদের দিকে তাকিয়ে আছে আকাশ আর নিলয়। মনে মনে ভাবছে, তার মানে রিয়ার আত্মা এদের সাথে এরকম নিষ্ঠুর কাজ করেছে। কিন্তু পীর বাবা তো বলেছিল হাতে তাবিজ বাঁধা থাকতে কোনো প্রেতাত্মা কারো কোনো ক্ষতি করতে পারবে না। তার মানে পীর বাবা আমাদের ঠকিয়েছে। 8 জনের মাঝে 6 জনকে রিয়ার আত্মাটা মেরে ফেলেছে। এখন আমরা 2 জন বেঁচে আছি। তাদের মনের ভেতর মৃত্যুর ভয় ঢুকে গেল। কিভাবে আত্মার কাছ থেকে তারা 2 জন বাঁচবে? পুলিশের ভয়ে তারা 2 জন 3টা গর্ত করে 3 বন্ধুকে মাটি চাপা দিয়ে দিল। তাদের আত্মবিশ্বাস ধীরে ধীরে কমে যাচ্ছে। 2 জন প্রায় পাগলের মতো হয়ে যায়। তারা সিদ্ধান্ত নিল এই আত্মার কাছ থেকে অনেকটা দূরে থাকবে, যেখানে তাদের কেউ খুঁজে পাবে না। রাতের আধারে বাড়ি থেকে টাকা পয়সা চুরি করে অজানা গন্তব্যে যাওয়ার প্রস্তুত নেয়। রাস্তার পাশে দুজনেই গাড়ির জন্য অপেক্ষা করছে। এত রাত্রে বাস স্ট্যান্ডে যাওয়ার মতো কোনো রিক্সা বা অটো না পাওয়ায় সম্ভাবনাই বেশি। তার মধ্যে সপ্তাহখানেক ধরে টিপ টিপ বৃষ্টির আমেজ। দুজনেই পাশাপাশি হাঁটছে। বিদ্যুতের আলোয় তাদের মুখের স্পষ্ট ঘামের রাশি বোঝা যাচ্ছে। হঠাৎ খেয়াল করলো একটা অটো রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। আকাশ একটু কাছে গিয়ে জিজ্ঞাসা করলো বাস স্ট্যান্ডে যাবে কিনা। অটোওয়ালা যেতে রাজি হয়। প্রায় 5 মিনিট যাওয়ার পর আকাশ আর নিলয় খেয়াল করলো অন্য রাস্তা দিয়ে যাচ্ছে অটো। আরে মামা, এদিক দিয়ে আপনি বাস স্ট্যান্ড যাচ্ছেন নাকি শ্মশানঘাট যাচ্ছেন? মামা, বৃষ্টিতে এই রাস্তা ডুবে গেছে, তাই এই রাস্তা দিয়ে যাচ্ছি। আচ্ছা, সমস্যা নেই, যেদিক দিয়ে ইচ্ছে যান, কিন্তু একটু তাড়াতাড়ি যাবেন। আকাশ আর নীলের কথাবার্তা অটোওয়ালা সব শুনছে। নীলয় সামনের দিকে তাকিয়ে দেখলো অটোটা সেই জঙ্গলের দিকে যাচ্ছে। আকাশ, সামনের দিকে চেয়ে দেখ। মামা, আপনি এই জঙ্গলে নিয়ে আসছেন কেন? কথাটা শুনে অটোওয়ালা হু হু করে হাসতে থাকলো। তারা 2 জন ভয়ে গুটিসুটি হয়ে অটোর ভেতরে বসে রইল। অটোওয়ালা নেমে তাদের দিকে তাকিয়ে বলল, এটা জঙ্গল না, তোদের শ্মশান ঘাট। কে আপনি? সাথে সাথে মাথার ওপর থেকে পর্দাটা সরাতেই অটো থেকে 2 জন দুদিকে পড়ে যায়। তুই? কেন ভাই, অবাক হচ্ছ? কি ভাবছিলে আমি আর বেঁচে নেই? আত্মা হয়ে তোমাদের পিছন পিছন ঘুরছি, কিন্তু না, আমি মরিনি। তোমাদের মতো জানোয়ারদের শেষ না করে আমার মৃত্যু হবে না। আরিয়া, লক্ষ্মী বোন আমার, আমি না তোর ভাই হই? তোর ভাইকে তুই মেরে ফেলতে পারবি? যে ভাই যখন নিজের বোনকে ধর্ষণ করতে দ্বিধাবোধ করেনি, সে কখনো কারো ভাই হতে পারে না। কথাটা শেষ করেই রিয়া আকাশের গলায় ওড়না পেঁচিয়ে হাত দুটো গাছের সাথে মিশিয়ে প্যারেক মেরে দেয়। চোখের সামনে ভয়ঙ্কর ঘটনা দেখে পিছনের দিকে দৌড়াতে থাকে নিলয়। দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছে। জঙ্গলের কোনো এক গাছের নিচে লুকিয়ে হাঁপাচ্ছে। সামনের দিকে তাকাতেই দেখে অফিসার তমাল ঘোষ। নিলয় খুশিতে তার দিকে এগিয়ে যায় আর বলল, স্যার, ওই মেয়েটা আমাদের মেরে ফেলবে। আকাশকে না জানি কি করেছে। তমাল ঘোষের পা ধরে সাহায্য চাইতেই লাথি মেরে পিছনের দিকে ফেলে দেয়। সুজা গিয়ে পড়ে রিয়ার পায়ের ওপর। তমাল ঘোষ নিলয়ের দিকে তাকিয়ে বলল, তোমাদের মতো নরপশুদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুই প্রেমের নামে আমার মেয়েটার সর্বনাশ করে মাটির নিচে চাপা দিয়েছিলি। আমি সব কিছু জানতাম, কিন্তু কোনো প্রমাণের ছিল না বলে এতদিন চুপ করেছিলাম। এই দিনটার অপেক্ষায় আর চুপ করে থাকবো না। রিয়া তমাল ঘোষের দিকে তাকিয়ে আছে, কারণ এই প্রতিশোধ নেওয়ার জন্য তমাল ঘোষই রিয়াকে সাহায্য করেছে। রিয়াকে মাটি চাপা দেওয়ার সময় তমাল ঘোষ তার মেয়েকে খোঁজার জন্য জঙ্গলে আসে আর রিয়াকে মাটি চাপা দেওয়ার ঘটনা দেখে ফেলে। রিয়াকে মাটি চাপা দেওয়ার সময় তার হাত পা নড়াচড়া করছিল বলে তমাল ঘোষ বুঝতে পারে যে জীবিত আছে মেয়েটা। জীবিতই রিয়াকে মাটি চাপা দেওয়া হচ্ছে। সে তখন একা বাধা দিয়ে আটকাতে পারবে না, তাই সে তখন কিছু করেনি। যখন তারা মাটি চাপা দিয়ে কেউ দেখে ফেলার ভয়ে তাড়াতাড়ি পালিয়ে যায়, তখন তমাল ঘোষ তাড়াতাড়ি করে মাটি খুঁড়ে রিয়াকে গর্ত থেকে বের করে হাসপাতালে নিয়ে যায় আর কোনো এক সিন্ডিকেটদের কাছ থেকে মৃত কঙ্কাল কিনে এনে সেই গর্তে রেখে দেয়। কঙ্কাল কেনার সময় তমাল ঘোষ জিজ্ঞাসা করছিল কঙ্কালটা কোত্থেকে এনেছে। তখন একজন বলেছিল মাটির নিচে থেকে কেউ খুঁড়িয়ে এনেছে, কিন্তু তমাল ঘোষ তখনও তার মেয়েকে চিনতে পারেনি। ফরেনসিক মেডিসিন ল্যাবে নেওয়ার পরে ডাক্তারের কথা শুনে তার মেয়েকে শনাক্ত করে একটা সূত্র মিলিয়ে তার মেয়েকে ধর্ষণ করার পর মাটি চাপা দিয়েছিল, যেটা তমাল ঘোষ অনেক আগেই জানতো, কিন্তু রিয়ার কাছে ওই মেয়ের ঘটনা অজানাই ছিল। নিলয় রিয়ার পা ধরে বলল, রিয়া, আমি তো তোমাকে ভালোবাসি। তুমি চাইলে এখনই তোমাকে বিয়ে করব। তোর মতো কুত্তাকে আমি বিয়ে করব? প্লিজ রিয়া, আমাকে মাফ করে দাও।
তুই একটা না দুইটা মেয়ে জীবন নষ্ট করেছিস। আকাশের মতো তার গলায় সেই একই রঙের ওড়না পেঁচিয়ে আকাশের পাশের গাছের সাথে হাতে পেরেক পেরে রেখে দিয়েছে। তোদের সব বন্ধুদের আমি খুন করেছি আর সাহায্য করেছে তমাল স্যার, কিন্তু এইবার আমি একটা খুন করব, বাকিটা নিজে হাতে স্যার করবে আর আমি তাকে সাহায্য করব। তারা দুজনেই মাফ চাচ্ছে, কিন্তু তাদের ক্ষমা তো আল্লাহ করবে না। তমাল ঘোষ নিজ হাতে নীলের গলা শক্ত করে ওড়না পেঁচালো, আর রিয়া তার ভাইয়ের গলা শক্ত করে ওড়না পেঁচালো। তাদের শ্বাস বন্ধ হওয়া অবধি তারা ধরে আছে। একটা সময় তাদের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেল। বাকি 8 জনের মতো তাদের জেনেটিক্যাল অর্গান কেটে গাছের সাথে ঝুলিয়ে দেওয়া হয়। রিয়া খুশিতে আত্মহারা হয়ে আছে, হা 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 করে পাগলের মতো হাসতে থাকে। তার এই হাসি ছিল বিজয়ের হাসি। একটা সময় হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ল রিয়া। তমাল ঘোষ রিয়ার হাতে হাত রেখে বলল, কি হয়েছে মা, তুমি এমন করছো কেন? স্যার, আমি আর বেশিক্ষণ থাকবো না এই পৃথিবীতে। আপনার কাছে একটাই অনুরোধ, যে কোনো বিপদে আমার পরিবারকে একটু সাপোর্ট দিবেন। মামনি, তোমার কি হয়েছে বলবা তো? স্যার, বাসা থেকে বের হওয়ার আগে এক পাতা ঘুমের ট্যাবলেট খেয়েছি। এটা কি করলে তুমি? স্যার, আমি ঠিকই করেছি। এই নোংরা শরীর সমাজের কাছে দেখাবো কি করে? আমি বেঁচে থাকলে এর শাস্তি ভোগ করবে আমার পরিবার। তাই চলে যাব এই সমাজ থেকে অনেক দূরে, যেখানে আমাকে কেউ দুশ্চরিত্রা বলতে পারবে না। কথাটা শেষ হতেই রিয়ার চোখ বন্ধ হয়ে যায়, হার্টবিট অফ হয়ে যায়। তমাল ঘোষের চোখ দিয়ে 2-1 ফোঁটা জল মাটিতে ঢলে পড়ছে। ওইদিকে রিয়ার শোকে তার মা স্ট্রোক করে প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছে, আর বাবা পাগল হয়ে এপাশে ওপাশ তার মেয়েকে খুঁজে বেড়াচ্ছে। ধন্যবাদ সবাইকে প্রতিশোধ গল্পের শেষ অবধি থাকার জন্য। এরকম ভালোবাসার গল্প আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।